আজকে আমরা পড়ব ম্যাথ সাবজেক্ট নিয়ে, অর্থাৎ গণিত বই নিয়ে, অর্থাৎ গণিত বইয়ের যেখানে উদ্ভাবনা। কিন্তু ওর আগে আমরা একটা জেনারেলি কোড শিখে নিই। কি কোড? যে খুব একটা সুন্দর কোড রয়েছে। শিক্ষা যখন বই থেকে গ্রহণ করি তখন ঘুম ধরে, কিন্তু জীবন যখন শেখাই তখন ঘুম উড়িয়ে দেয়। তো যাই হোক, খুব একটা সুন্দর কোড নিয়ে আমরা যেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতে যাব সেটা হচ্ছে গণিত বিষয়, অর্থাৎ খুবই একটা সুন্দর বিষয় গণিত। গণিতের যেখান থেকে উদ্ভাবনা সেটা হচ্ছে সংখ্যা থেকে। তাহলে আমাদেরকে গণিত সম্পর্কে আলোচনা করতে গেলে যেটা প্রথমেই আলোচনা করা উচিত বা আলোচনা করা দরকার সেটা হচ্ছে সংখ্যা নিয়ে। তো সংখ্যা নিয়ে আলোচনা করার আগে, অর্থাৎ নাম্বার নিয়ে আলোচনা করার আগে যে বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে কি, সংখ্যাকে কিভাবে বন্টন করা গেছে, মূলদ সংখ্যা মানে কি, অমূলদ সংখ্যা মানে কি, এগুলো মিলিয়ে বাস্তব সংখ্যা মানে কি, এবং কাল্পনিক সংখ্যা মানে কি, এগুলো যাবতীয় সম্পর্কে আলোচনা আমরা এই ভিডিওতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা পাবো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সাধারণ একটা ধারণা। তো আজকের সেশনটা আমরা স্টার্ট করছি যেটা হচ্ছে সংখ্যা নিয়ে। জেনারেলি আমরা যদি দেখি যে সংখ্যার কনসেপ্ট আসলো কিভাবে, তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি যে সংখ্যার কনসেপ্ট কখন আসলো। তাহলে মানুষ যখন আস্তে আস্তে করে বিকাশ হতে চালু করলো, অর্থাৎ উন্নত জীবের ধাপে যখন আসলো, আসার দরুন কিছু কিছু মানুষ দেখা গেল যে না, বিশাল পরিমাণে উন্নত এবং খ্যাতি লাভ করেছে। তো ওই খ্যাতি লাভযুক্ত মানুষগুলো তার বিস্তার লাভ করার জন্যে, অর্থাৎ নিজেদের বিজনেস করার জন্যে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্যে যখন এক ব্যবসায়ী থেকে অন্য ব্যবসায়ীর কাছে কেনা বেচা করবে, এই কেনা বেচা করার সময় যে জিনিসটার বিশেষ মানুষের একটা আঘাত হিট করছিল সেটা হচ্ছে যে কিভাবে যে কোনো জিনিসকে আমরা প্রকাশ করতে পারবো। তো এই প্রকাশের প্রারম্ভিক অবস্থা আমরা যদি দেখতে চাই, তো প্রকাশের প্রারম্ভিক অবস্থা আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে অ্যারাবিয়ান কান্ট্রিতে খুব সুন্দরভাবে সংখ্যার ব্যবস্থাপনা চালু হয়েছিল। তো আমরা প্রারম্ভিক অবস্থাকালে যদি দেখি যে রিয়ালিতে সংখ্যা ক রকমের ছিল, তো সংখ্যা জানার আগে আমাদেরকে মাস্ট বি যেটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, যে না, পৃথিবীতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে কয়েকটা সংখ্যা আছে, এই কয়েকটা সংখ্যা দিয়ে অর্থাৎ গণনা মাধ্যম দিয়ে পৃথিবীতে সকল সংখ্যাকে নির্মাণ করা গেছে। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা যদি কল্পনা করি বা কনসেপ্টে আনি যে না, 282 যদি আমরা দেখতে চাই বা 283 যদি আমরা দেখতে চাই, তাহলে 283 দেখতে পাবেন যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে। কোথা থেকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ পৃথিবীর যে কোনো সংখ্যা নির্মাণ করতে গেলেই আপনারা দেখবেন যে না, এই কয়েকটা সংখ্যাকে ব্যবহার করা হচ্ছে। তো যেই কয়েকটা সংখ্যা দিয়ে পৃথিবীর সকল সংখ্যাকে নির্মাণ করা গেছে, ওই সমস্ত সংখ্যাগুলোকে একত্রে অঙ্ক বা ডিজিট বলা হয়। অঙ্ক বা ডিজিট বলা হয়। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝে গেলাম যে পৃথিবীতে যত সকল সংখ্যা আছে এই 10টা ডিজিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। অর্থাৎ তাহলে আমরা যে কোনো জিনিসকে গণনা করতে যাই না কেন, মাস্ট বি প্রয়োজন কটা ডিজিটের? 10টা ডিজিটের। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে না, তাহলে এই ডিজিটগুলো তাহলে সংখ্যা না? হ্যাঁ, এই ডিজিটগুলোকে আবার আমরা সংখ্যা বলে থাকি। আর এই সংখ্যাগুলো অর্থাৎ এই ডিজিটগুলো দিয়ে পৃথিবীতে সকল সংখ্যা নির্মাণ করা গেছে, তাই কি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কটা মাধ্যমে যে কোনো সংখ্যাকে আমরা নির্মাণ করছি? 0, 1, 2, অর্থাৎ দেখতে পাচ্ছি 10টা সংখ্যার মাধ্যমে, অর্থাৎ 10টা ডিজিটের মাধ্যমে।
তাহলে কটা ডিজিট নিয়ে সম্পূর্ণ সংখ্যার ব্যবস্থাটাকে তৈরি করা হয়েছে? 10টা ডিজিটের মাধ্যমে। তাহলে যেহেতু 10টা ডিজিটের মাধ্যমে তৈরি করা হয়েছে, সেই জন্য আমাদের ব্যবহৃত যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে ডেসিমাল পদ্ধতি বলা হয়। কোন পদ্ধতি বলে থাকি? ডেসিমাল পদ্ধতি। ডেসিমাল পদ্ধতি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি দশমিক পদ্ধতি। কিন্তু আমরা যখন কম্পিউটার দেখি, কম্পিউটার কিন্তু এত সকল ডিজিটকে বা অঙ্ককে বুঝে না। কম্পিউটার শুধুমাত্র দুটি ডিজিটকে বুঝে। কি কি? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। শুধুমাত্র দুটি ডিজিটের মাধ্যমেই সম্পূর্ণ সংখ্যার ব্যবস্থাপনাকে প্রকাশ করে কে? কম্পিউটার। ওকে, সেই জন্যই কম্পিউটার এর পদ্ধতিটাকে বলা হয়ে থাকে বাইনারি পদ্ধতি। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে ডেসিমাল পদ্ধতি মানে কি, পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে এই 10টা পদ্ধতির মাধ্যমে, 10টা ডিজিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেই জন্য ডেসিমাল পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলে থাকি। আর কম্পিউটারের ক্ষেত্রে দুটা, 0 আর 1, অর্থাৎ দুটার মাধ্যমে তৈরি করা হয়েছে। সেই জন্য কম্পিউটারের পদ্ধতিটাকে কি বলা হয়? বাইনারি সিস্টেম। তো সেই জন্য আমরা নেক্সট সেশনে বুঝে থাকবো যে না কিভাবে কোনো ডিজিট অর্থাৎ ডেসিমাল পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারি পদ্ধতি যেতে পারি, বা বাইনারি পদ্ধতি থেকে কিভাবে ডেসিমাল পদ্ধতি যেতে পারি। তাহলে আপনাদের যদি জানার প্রচন্ড ইচ্ছে থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন যে না আমাদের এটা শিখিয়ে দেন, তখন আমি ভিডিও আনার চেষ্টা করব। তাহলে এখন আমরা সংখ্যার ধারণা নিয়ে আরো ভেতরে প্রবেশ করি। তাহলে একটা জিনিস কি বুঝলাম, যে পৃথিবীতে যত সংখ্যা তৈরি করা হয়েছে এই ডিজিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এরকম কি সংখ্যা আছে মাস্টার? কিছু না কিছু একটা আমরা ত্রুটি ধরার চেষ্টা করি। এরকম কি সংখ্যা আছে? আপনি ধরে নিলেন যে না 5 8 5 5। স্যার এখানে তো একই রকমের 3টা পড়ে গেছে। আরে বাবা, আমি বলছি তো এগুলো সকল অঙ্ক দিয়ে পৃথিবীতে সকল সংখ্যা তৈরি করা গেছে। সে একটা অঙ্ক একবার না একাধিকবার থাকলেও তবুও তো এখান থেকেই তুলে নেওয়া হয়েছে না? তাহলে এটাও কি? এটাও ওই অর্থাৎ ডেসিমাল পদ্ধতি অর্থাৎ অঙ্ক থেকেই তুলে নেওয়া হয়েছে, তাই কি না? আচ্ছা, এবারে আমরা নেক্সট আলোচনায় যাওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো এটা বুঝে গেলেন যে না পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো এই কয়েকটার মাধ্যমে তৈরি করা হয়েছে, অর্থাৎ ডেসিমাল পদ্ধতির মাধ্যমেই তৈরি করা হয়েছে। এবারে সংখ্যাকে গণনা মাধ্যম হিসাবে দুটা ভাগে বিভক্ত করা গেছিল প্রারম্ভিক কালে, যখন পৃথিবীর যানবাহন অর্থাৎ ব্যবস্থাপনা উন্নত মানের ছিল না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থাপনা উন্নত মানের ছিল না, তখন দুই রকমের সংখ্যার প্রারম্ভিক কাল দেখতে মিলে। কি কি? একটা হচ্ছে রোমান নাম্বার। আমরা হয়তো রোমান সাম্রাজ্যের কথা পড়েছি, তাই কি না? এই রোমান সাম্রাজ্যের কথা থেকেই রোমান নাম্বারের কথা এসে। আরেক রকমের সংখ্যা আমরা ব্যবহার করে থাকি, যেগুলো সংখ্যা উৎপত্তি আমাদের হিন্দু অর্থাৎ ভারত এবং আরাবিয়ান কান্ট্রি থেকে। যে সংখ্যাগুলোকে আমরা বলে থাকি হিন্দু আরবিক সংখ্যা। হিন্দু আরবিক সংখ্যা আমরা খুবই ধ্যান দিয়ে কিন্তু এটা বোঝার চেষ্টা করব। হিন্দু আরবিক সংখ্যা। তাহলে দুই রকমের সংখ্যার ব্যবস্থা আমরা পেয়েছিলাম প্রারম্ভিক দিকে। রোমান নাম্বার কিরকম আমরা প্রকাশ করে থাকি? আপনারা হয়তো জানেন, 1কে আই দ্বারা প্রকাশ করে থাকি, 2কে ডবল আই দ্বারা প্রকাশ করে থাকি, 3কে ট্রিপল আই দ্বারা প্রকাশ করে থাকি এবং 4কে আইভি দ্বারা প্রকাশ করে থাকি, ইটিসি। এগুলো নাম্বার পদ্ধতিকে কোন নাম্বার বলা হয়ে থাকে? রোমান নাম্বার। রোমান নাম্বার কথাটি এসেছে রোম নামক সাম্রাজ্য থেকে। আমরা জানি ইটালির রাজধানী কোথায়? রোম। ওই রোমের যখন সাম্রাজ্য বিস্তার করে তখন ওরা যে নাম্বার ব্যবহার করে ওই নাম্বারটাকে কি বলা হয়ে থাকে? রোমান নাম্বার। হিন্দু আরবিক সংখ্যা মানে কি তাহলে? এবার হিন্দু আরবিক সংখ্যা মানে যেগুলো ভারত মূলভূত সংখ্যা বা আরাবিক কান্ট্রির মূলভূত সংখ্যা, ওই সংখ্যাগুলোকে হিন্দু আরবিক সংখ্যা বলা হয়ে থাকে। কোন কোনগুলো স্যার তাহলে? 1 2 3 4 5 6 এরকম করে চালু করে ডট ডট করে চালু করে আমরা ইনফিনিটি পর্যন্ত বলতে পারি। এই সংখ্যাগুলোকে আমরা বলে থাকি হিন্দু আরবিক সংখ্যা। তাহলে সংখ্যাকে লেখা অনুসারে আমরা দুটা ভাবে ব্যবহার করতে দেখতে পাই, একটা রোমান সংখ্যা আর একটা হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা। এবারে সংখ্যার সম্পূর্ণ যদি আমরা বিস্তার দেখতে চাই তাহলে আমাদেরকে খুব
পুঙ্খানুপুঙ্খিতভাবে জানতে হবে যে না, স্বাভাবিক সংখ্যা মানে কি, অখণ্ড সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে কি, এগুলোর সম্পর্কে। তাহলে আমরা নেক্সট আলোচনার দিকে ধাবিত হচ্ছি। তো এটুকুনি মিশাই দিচ্ছি যাতে আমরা সামনে এগোতে পারি। তাহলে সংখ্যা ধারণাতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, পড়ি আমরা নেক্সট আলোচনায়, যেটাকে আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা, ইংলিশে বলে থাকি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার একে এন এর মাধ্যমে প্রকাশ করা হয়, এন সেটের মাধ্যমে প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারকে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো সংখ্যাকে বলে থাকি? যে সংখ্যাগুলো আমরা গণনার জন্য ব্যবহার করে থাকি, যে সংখ্যাগুলোকে আমরা গণনার জন্য ব্যবহার করি সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে থাকি। যেরকম ধরে নিন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে চালু করতে করতে আমরা ইনফিনিটি পর্যন্ত যদি চলে যাই, এই সমস্ত সংখ্যাগুলো আমরা গণনার জন্য ব্যবহার করে থাকি। আর যদি আপনারা ভাবেন প্রারম্ভিক কাল থেকেই, তো সংখ্যাতে জিরোর কোনো আবিষ্কার হয়নি। কেন জিরোর আবিষ্কার হয়নি? কারণ গণনা করার জন্য প্রারম্ভিক স্টার্ট করতে করতেন 1 থেকে কিনা না 0 থেকে স্টার্ট করে দিতাম, 1 থেকে স্টার্ট করতাম, ঠিক কিনা? তাহলে গণনা করার জন্য যত সকল সংখ্যার তৈরি করা হয়েছিল ওই সংখ্যাগুলো কি বলা হতো? স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। কিন্তু পরবর্তীকালে সংখ্যার আরো একটা উন্নত মানের জায়গা আসলো। কিরকম ভাবে? যখন অখণ্ড সংখ্যা আসলো। অখণ্ড সংখ্যাতে ওই সিরিজটি থাকে কিন্তু কিছুটা বৃদ্ধি করা হয়। অখণ্ড সংখ্যা যেটাকে আমরা হোল নাম্বার বলে থাকি, অর্থাৎ এই সিরিজটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই সংখ্যাগুলিকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ হোল নাম্বার। হোল নাম্বারে কি হয়? খালি শুধু স্বাভাবিক সংখ্যার সঙ্গে এক্সট্রা করে অ্যাড হয়ে যায় কে? 0, 0, 1, 2, 3, 4, 5 এরকম করে চালু করে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলে গেলে আমরা ওই রকমের সংখ্যার সেটগুলোকে একত্রে অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বারের সেট বলতে পারি। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝে গেলাম যে গণনা করার জন্য যত সকল সংখ্যা আমরা ব্যবহার করি সেই সমস্ত সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এবং যখন সিরিজের সঙ্গে আমরা শূন্যকে অ্যাড করিয়ে দিই তখন সমস্ত রকমের সংখ্যাকে আমরা একসঙ্গে কিন্তু অ্যাড করে দিয়েছি। প্রারম্ভিককালে প্রচন্ড অসুবিধার একটা জায়গা দেখতে পাওয়া গেছিল যখন শূন্যর খোঁজ করা হয়নি। এবারে আপনাদের মনে প্রচন্ড প্রশ্ন জাগতে পারে যে যখন শূন্যর খোঁজ করা হয়নি তাহলে কিভাবে অসুবিধাটা হয়েছিল? আপনারাই দেখেন, যখন আমরা একটা সংখ্যা তৈরি করতে যাই, যেরকম আমরা একটা সংখ্যা তৈরি করলাম 15, তো আজকে আমরা এটা তৈরি করতে পারছি, কিন্তু রিয়ালিতে যখন দশকের স্থান বলতে কোনো জায়গায় ছিল না, এটা রিয়ালিতে কি এরকম ব্যাপারটা না। এখানে কি আছে? এখানে যদি আমরা ভালো রকম দেখি তাহলে দশকের ঘরে 1 আছে আর এককের ঘরে 5 আছে, অর্থাৎ দশকের ঘরে যেহেতু 1 আছে তাহলে 10 দিয়ে গুণ করা আছে, আর এককের ঘরে যেহেতু 5 আছে 1 দিয়ে গুণ করা আছে, আর এই দুটোকেই যখন আমরা অ্যাড করি তখনই 15 দাঁড়ায়, তাই কি না? অর্থাৎ তাহলে আমরা যখন কোনো সংখ্যাকে দশকে প্রকাশ করব তখন মাস্ট বি কে চলে আসে? 0, তাই কি না? মাস্ট বি চলে আসে 0। তো প্রারম্ভিক অবস্থায় আর্যভট্ট, যিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, কিন্তু উনার বইয়ে উনি ছন্দের আকারে লিখছিলেন এই সংখ্যাগুলোকে। যেরকম ধরে নেন স্থানম স্থানম দশম গুণম, এইরকম টাইপের ছন্দের মাধ্যমে কি করত? সংখ্যাগুলোকে প্রকাশ করার চেষ্টা করছিল। আর্যভট্টর পরবর্তীকালে ব্রহ্মগুপ্ত, যিনি এসে প্রকাশ করে দিলেন যে না, সংখ্যা হচ্ছে কি রিয়েলিতে
শূন্যর মাধ্যমে বুঝাই দিল যে না এটাও একটা সংখ্যা। তারপরে খুব সুন্দর করে সারা পৃথিবীতে সংখ্যার ব্যবস্থাটা স্টার্ট করা গেছে। না হলে আগের যুগে এই একক অঙ্ক দিয়ে সম্পূর্ণ সংখ্যাগুলোকে ব্যবহার করা হতো। যেরকম ধরে নিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার, 15 কিলোমিটার। এটাকে কি না ছন্দে আকারে প্রকাশ করতো, সংখ্যা দিয়ে লিখতে পারতো না। কিন্তু এর পরবর্তীকালে যখন ব্রহ্মগুপ্ত আসে তখনই ঠিক সংখ্যার একটা ধারণা দিতে পারে যে না সারা পৃথিবীতে একটা সংখ্যার নতুন ব্যবস্থা চালু করে দিয়েছিল। এবারে ধরে নিন যে প্রারম্ভিক কালে মানে আগের যুগে যখন রাজার বন্দোবস্ত ছিল তখন ধরে নিন ওর চাকরগুলো কি করত, চাকরগুলোকে ধরে নিন যে 40টা গরু দিয়ে দিত, বা আমরা ধরে নিলাম 1 মিনিটের জন্য 5টা গরু দিয়ে দিত। এবারে যখন নিয়ে আসতো তাহলে এইরকম করে প্রত্যেকটাকে কেটে ঢুকাতো, 1 2 3 4 5 এরকমই নিশ্চয়ই হতো কিনা। কিন্তু যখন হারিয়ে যেত কিনা তখন এটাকে প্রকাশ করতে পারতো না যে এটাকে কি বলবো। পারছি বুঝতে? হয়তো বিষয়টা আমাদের কিছুটা ঢুকছে, তাই কি না? আমরা শেষ পর্যন্ত যদি দেখতে থাকি দেখবেন সম্পূর্ণ সংখ্যার ব্যবস্থাপনা আপনার নিমিষেই মাথায় ঢুকে যাবে। এবারে অখণ্ড সংখ্যার পরে ঠিক এরপরই একটা সিরিজ আসলো যেটাকে আমরা বলে থাকি পূর্ণ সংখ্যা। কি বলে থাকি? পূর্ণ সংখ্যা। আমরা খুব সুন্দর করে বুঝবো কিন্তু, যেটাকে জাহেলান জেড দ্বারা প্রকাশ করা হয়। জাহেলান কথার অর্থ হচ্ছে গণনা করা। ওকে, তো পূর্ণ সংখ্যা অর্থাৎ যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা মানে কি? এবারে ধরে নিন আরো যখন সমাজ উন্নত হলো তখন কি চলে আসলো? ধার বাকি অর্থাৎ লেনদেনের ব্যাপার চলে আসলো। ধরে নিন আপনার কাছে 10 টাকা আছে, আপনি কিভাবে প্রকাশ করবেন? হয় 10 লিখে দিবেন, না হলে +10। আচ্ছা, +10 মানে কি? আমার কাছে বা কোনো সংখ্যার সামনে কিছু না লেখা মানেও প্লাসই বুঝায়। কিন্তু যখন আমার কাছ থেকে কেউ টাকা নিয়েছে তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করব? অবশ্যই ওটাকে আমরা প্রকাশ করব মাইনাস দ্বারা। ধরে নিন কোনো দোকানদার আমার কাছে 10 টাকা পাচ্ছে, অর্থাৎ আমার কাছে কোনোদিন টাকাটা হলে ওকে দিতে হবে, অর্থাৎ -10 টাকা। তাহলে পূর্ণ সংখ্যার হিসাবটাতে কি ঢুকে যায়? শূন্যর সঙ্গে সঙ্গে বাকি যতগুলো সংখ্যা আছে প্লাস মাইনাসের সম্পূর্ণ সংখ্যাগুলো এসে ঢুকে যায়। +-5 +-6 আমি ছোট্ট করে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, এরকম ইনফিনিটি পর্যন্ত। পারছি বুঝতে? আচ্ছা, এটা কি আমরা খুব ছোট্টবেলা একটা কি করতাম যে না এটাকে সংখ্যা রেখার ব্যবস্থাপনায় স্থাপন করতাম। সংখ্যা রেখা কিরকম ব্যাপারটা দাঁড়ায়, আমরা একটু গভীরে যাই। ধরে নিন যে এই অংশটা হচ্ছে প্লাস, ডান সাইডটা আমরা ধরে নিলাম যে প্লাসের ঘর, +1 +2 +3 +4 +5 এরকম করে ইনফিনিটি পর্যন্ত। এইদিকে আসছি আমরা, ক্রমাগত যদি এদিকে এগিয়ে আসি তাহলে এদিকে মাইনাসের ঘর, -1 -2 -3 -4 -5। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে যখন এরকম ভাবে স্থাপন করব, এরকম ভাবে স্থাপন করা মানে পূর্ণ সংখ্যাকে বোঝায়। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে? আমরা একটা কাজ করলাম, এই সংখ্যাটার মিডিল অংশ ধরে নিয়েছি 0 এবং 0কে চেপে আমরা যদি এই অংশটাকে আবার এইরকম করে ঘুরিয়ে দিই, দেখেন তো শূন্য মিডলই থাকবে এবং এখানকার +1 -1 জায়গায় পড়ে যাবে কিনা। এটাকেই দেখেন তো এরকম আকারে প্রকাশ করা যায় কিনা। যায় তো? আচ্ছা, এবারে আমরা গভীরভাবে অধ্যয়ন করার চেষ্টা করি। যদি দেখি আমরা যে এই যে সংখ্যাগুলো পাচ্ছি, এই সংখ্যাগুলোর এই সাইডে যেগুলো যতগুলো সংখ্যা পাচ্ছি সবগুলোই কিন্তু ধনাত্মক, তাই কি না? এবং শূন্যর যদি এই দিকে আসি, এই দিকে সমস্ত সংখ্যাগুলো কি দ্বারা যাচ্ছে? ঋণাত্মক। অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এর অপোজিট সাইডে যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলোকে কি বলবো? ঋণাত্মক সংখ্যা। ক্লিয়ার বুঝতে পারছি তো? ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। এবারে আমরা ছোট্টবেলায় একটা খুবই সুন্দর নিয়ম জানতাম, আপনারা কাইন্ডলি পারলে এটুকুনি স্ক্রিনশট করে নেবেন, আমি মিশাইছি লেখার সুবিধার্থের জন্য।
আমরা ছোট্টবেলা একটা খুব সুন্দর নিয়ম জানতাম। কি খুব সুন্দর নিয়ম জানতাম? যে না স্যার, প্লাসের সঙ্গে যদি আমরা প্লাস গুণ করি তাহলে প্লাসই হয়। এটাকে আমরা খুব সুন্দরভাবে কোন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বুঝতে পারি? যে না, সংখ্যা রেখার ব্যবস্থাপনার মাধ্যমে। যেরকম ধরে নিন, একটা সংখ্যা ছিল +2। +2 এর সঙ্গে যদি আপনি আরো প্লাস করেন 2, তাহলে প্লাস প্লাসে অবশ্যই প্লাসই চলে যাবে এবং সামনে। এই মিনিংসটা বুঝতে পারতাম না, তাই কি না? এটার মানে এটাই বোঝায় যে আপনি শূন্য থেকে কত দূরে নিয়েছেন? 2 প্লাসের ঘরে, ওখান থেকে আবার +2 যাচ্ছেন, মানে আপনি প্লাস চারে গিয়ে পৌঁছাচ্ছেন। সেই জন্যে প্লাস প্লাসে কাকে বোঝাতো? প্লাসকে বোঝাতো। প্লাস প্লাসে কাকে বোঝাতো? প্লাসকেই বোঝাতো। যেরকম এই যে সংখ্যাটা বোঝানোর চেষ্টা করছি, +1 এর সঙ্গে যদি +2 এর গুণ করি তাহলে প্লাস প্লাসে কি দাঁড়ায় যাবে? প্লাস দাঁড়ায় যাবে, তাই কি না? কিন্তু প্লাসের সঙ্গে যখন মাইনাসের গুণ করতেন স্যার, তখন কি বিষয়টা দাঁড়ায় যেত? প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে ঘটনাটা এইরকম হয়ে যেত যে না, মাইনাস, বা মাইনাস মাইনাসে করলে প্লাস হয়। এই বিষয়টা কেন? দেখেন, ধরে নিলাম আমি -2 এর সঙ্গে বা এক সেকেন্ড বুঝি আমরা, +2 এর সঙ্গে আমরা মাইনাস গুণ করলাম। +2 এর সঙ্গে মাইনাস গুণ করলে তাহলে এই যে সংখ্যাটা ছিল 0 থেকে ঠিক এরকম করে উঠে কোথায় চলে আসবে? -2, তাই কি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন প্লাসকে মাইনাস দিয়ে গুণ করা মানে ঠিক ওর অপোজিট সাইডে পাঠায় দেওয়া। দেখেন তো, +2 এখানে ছিল, একে ঠিক মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে ওই যেই পজিশনে ছিল ওর ঠিক বিপরীত পজিশন অর্থাৎ এই দিকে চলে আসে, তাই কি না? যখন এর ঠিক বিপরীত পজিশন অর্থাৎ এই দিকে চলে আসে, তাহলে আমরা বলতে পারি যে না, প্লাস মাইনাস তাহলে কাকে বোঝায়? প্লাস প্লাস আমরা বলতে পারি জেনারেলি প্লাস মানে কি, যেটাকে বিশুদ্ধ বাংলা ভাষা বলি ধন, অর্থাৎ ধনাত্মক। যেটা ধন বাড়ালে ধনাত্মক বলা যায়, তাই কি না? ধন বাড়ালে ধনাত্মক, আর ঋণ বাড়ালে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস, তাই কি না? কিন্তু এটার আসল ব্যাখ্যাটা কি, যে প্লাস আর মাইনাস মানে কি? প্লাস মানে বোঝায় যে তোমার দিকে বোঝাচ্ছে, আর মাইনাস মানে তোমার ঠিক উল্টো দিকে। যেরকম ধরে নিন, আপনার কাছে 2 টাকা আছে, এর মানে আপনার দিকে বোঝাচ্ছে, কিন্তু -2 টাকা আপনার কাছে আছে মানে কেউ হচ্ছে আপনার কাছে পাচ্ছে, এর মানে অন্যদিকে ঘুরে গেছে। যেরকম ধরে নিন, আমি শূন্যর মিডলে দাঁড়িয়ে আছি, আমি শূন্য, এদিকটা হচ্ছে মাইনাসের ঘর এবং এদিকটা হচ্ছে প্লাসের ঘর। তাহলে ধরে নিন আমি +2 এ দাঁড়িয়ে আছি, +2 এর দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। এবারে বললো মিস্টার মাইনাস, তখন আমি এদিকে ঘুরে গেলাম। আবার বললো মিস্টার মাইনাস, তাহলে আমি আবার এদিকে ঘুরে গেলাম। তাহলে কবার ঘুরে গেলাম? 2 বার। তাহলে যে কোনো সংখ্যাকে 2 বার ঘুরালে ঠিক প্রারম্ভের অবস্থায় চলে আসে। তাহলে কথাটা তো ঠিক, মাইনাস মাইনাসে প্লাস, ঠিকই তো। প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলাম, ঠিক অপোজিট সাইডে চলে গেল। আবার একে আরেকবার মাইনাস দিয়ে গুণ করলাম, ঠিক প্রারম্ভিক অবস্থানে চলে গেছে। অর্থাৎ তাহলে কোন সংখ্যাকে যদি আমরা পরপর 2 বার মাইনাস দিয়ে গুণ করি, ঠিক প্রারম্ভের অবস্থায় চলে যাচ্ছে, তাই কি না? তাহলে প্লাসকে মাইনাসের দিকে ঘোরানো মানে কি? প্লাসকে মাইনাসের দিকে ঘোরানো মানে কি ঘটনাটা দাঁড়াচ্ছে? যে 100 ডিগ্রির পরিবর্তন হয়ে যাচ্ছে। যেরকম +2 কে যখন -2 গুণ করলাম, তখন ঠিক ওর অপোজিট সাইড অর্থাৎ -2 এ চলে গেছে। তাহলে কত ডিগ্রি ঘুরে গেছে? 180 ডিগ্রি। তাহলে অঙ্কর সংখ্যার কিন্তু বাস্তবের সঙ্গে অনেকটা মিল দেখা যাচ্ছে। যেরকম ধরে নিন, আপনার কাছে +2 টাকা ছিল, 0 ডিগ্রি যদি ধরেন, আপনার কাছে -2 টাকা আছে, মানে কোনো দোকানদার পাচ্ছে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তাহলে প্লাস মাইনাস কিন্তু অনেক কিছু বুঝাই দেয়, তাই কি না? তাহলে আমরা আরো একটু আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি, আর একটু। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, যে না, +2 কে আমরা মাইনাস দিয়ে গুণ করলে কোথায় চলে আসে? মাইনাস দিয়ে গুণ করলে -2 এ চলে আসে, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরাই দেয়। তাহলে এইরকম কোনো সংখ্যা হতে পারে না? এইরকম কোনো সংখ্যা হতে পারে না যে সংখ্যাটা শুধুমাত্র 180 ডিগ্রি না ঘুরিয়ে 90 ডিগ্রি ঘুরিয়ে দিবে? ভাবার বিষয় কিনা?
এটা ধরে নিলাম +1 +2 +3 +4 এরকম করে ইনফিনিটি পর্যন্ত উপরে। তাহলে এরকম কোন সংখ্যা হতে পারে কি যে সংখ্যাটা 90 ডিগ্রি ঘুরিয়ে যেতে পারে? হ্যাঁ, ওই রকম সংখ্যাগুলো কি বলা হয়? কাল্পনিক সংখ্যা, যেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলে থাকি। কাল্পনিক সংখ্যা। তাহলে আমাদের যাতে এই ফর্মুলাগুলো ভালো রকম মনে থাকে, আমাদের অঙ্কের জীবনে এগুলো প্রচন্ড খারাপ করে দিচ্ছে আমাদের সংখ্যার ব্যবস্থাপনাকে, আমরা ঠিক বুঝি না, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম, হয়তো আপনারা ভালো রকম বুঝলেন কিনা, কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম। কি বিষয়টা দেখেন তো একটু। আমরা আমরা পূর্ণ সংখ্যাকে দুটি ভাগে বিভক্ত করে দিলাম, দুটি না তিনটি ভাগে বিভক্ত করতে পারলাম। একটা হচ্ছে কি 0, আরেকটা হচ্ছে কি ঋণাত্মক সমস্ত সংখ্যাগুলো, যদি ওইটা আগের সংখ্যা রেখাটা দেখি, আরেকটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যাগুলো, ঋণাত্মক সংখ্যা কোনগুলোকে বলবো তাহলে? -1, -2, -3, -4, -5 এই সমস্ত সংখ্যাগুলো। আর শূন্যকে এক্সট্রা কেন বসালেন স্যার? শূন্যতে দেখেন, আপনারা যদি বলেন, আপনাকে যদি কেউ বলে আপনার কাছে +0 টাকা আছে বা আপনার কাছে -0 টাকা আছে, মিনিংস কি দাঁড়ায়? আপনার কাছে কিছুই নাই। অর্থাৎ শূন্যর সামনে প্লাস মানে থাকে যা শূন্যর সামনে মাইনাস থাকা মানেও একই বিষয়। এবারে ধনাত্মক সংখ্যা কোনগুলোকে বলবো? এই যে সংখ্যাগুলো +1, +2, +3, +4, +5 এরকম করে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত। পারছি বুঝতে বিষয়টা? এবারে আমরা যদি আরো সংখ্যার ভেতরে ঢুকতে চাই, এবারে দেখেন তো, যদি আপনারা একটু আগে দেখেন যে এই যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভেতরেই রয়েছে স্বাভাবিক সংখ্যা, তাই কি না? এবারে এই ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা ভাবার চেষ্টা করি, আরো গভীরে ভাবি। তাহলে যখন এটাকে গভীরে ভাববো কিনা, ভাবলে দেখতে পাবো আরো 2 রকমের সংখ্যা এর ভেতরে লুকিয়ে আছে। এই সমস্ত সংখ্যাগুলো করকম লুকিয়ে আছে? 2 রকম ভাবে লুকিয়ে আছে। কি কি? একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, আরেকটা কি স্যার? আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবারে আমাদেরকে বুঝতে লাগবে যে মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে, বা মৌলিক সংখ্যা মানে কি আর যৌগিক সংখ্যা মানে কি। যদি আমরা এই দুটা বিষয়কে বুঝে নিই, তাহলে খুব সুন্দরভাবে যে কোনো জিনিসের ব্যাখ্যায়িত করতে পারবো। তাহলে বোঝার চেষ্টা করি মৌলিক সংখ্যা কোনগুলোকে বলবো। যেসব সংখ্যাগুলোকে এক আর ও নিজে, এক আর যে সংখ্যাটা বলছি ওই সংখ্যাটা নিজের ছাড়া অন্য কোনো উৎপাদক হবে না, ওই সমস্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, কোন সংখ্যাকে নিজে তাছাড়া এক এই দুইজন ছাড়া অন্য কোনো উৎপাদক পাবো না, ওইসব সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা বলবো। যেরকম ধরে নিন যে আপনাকে আমরা এককে বোঝানোর চেষ্টা করি ঈশ্বর, একে কি বোঝার চেষ্টা করি? ঈশ্বর। যেরকম ধরে নিন আপনাকে দুইজন ব্যক্তি আছে বা দুইজন আছে যারা শেষ করতে পারবে, একটা হচ্ছে আপনি নিজে, না হলে আরেকটা হচ্ছে ঈশ্বর। যদি আপনাকে কোনো তৃতীয় বস্তু বা তৃতীয় ব্যক্তি শেষ করে দিতে পারে, এর মানে আপনি যৌগিকে চলে গেছেন, আপনার জীবনের স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছেন। সুতরাং আমাদেরকে মৌলিক হওয়া উচিত জীবনে। তাহলে মৌলিক সংখ্যাটার আরো গভীরে যাই। তাহলে মৌলিক সংখ্যা মানে বুঝলাম যে সকল সংখ্যার
সংখ্যার উৎপাদক নিজে বা এক, ওই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। দেখি তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো। যেরকম ধরে নিন, আমরা ধরে নিব 5কে। স্যার 5 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আমাদের প্রচন্ড অসুবিধা হতো এবং হয়েও থাকে। 5, আমরা 5কে যদি ভাঙাতে চাই তাহলে 5কে নিজের সংখ্যা অর্থাৎ 5 দিয়ে ভাঙাতে পারবো। 5 একে 5, বা আরেকটা প্রণালী কি, 1 দিয়ে আমরা 5কে ভাঙাতে পারি। এছাড়া আমরা কি আর কোনো অন্য সংখ্যা দেখতে পাচ্ছি যে সংখ্যা দিয়ে এই 5টাকে ভাঙানো যায়? হয়তো আমরা দেখতে পাচ্ছি না, তাই কি না? তাহলে এই 5 সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক সংখ্যার আমরা খুব সুন্দরভাবে বুঝে নেওয়া, আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝে নেওয়া উচিত যে না, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে নিজে এবং এক দ্বারা ভাঙানো যাবে। তাহলে এবারে আপনাদেরকে যদি জিজ্ঞেস করে এক তাহলে মৌলিক না যৌগিক, তাহলে আমরা বলবো এক হচ্ছে ঈশ্বর, এককে ভাঙানো যায় না, এক দিয়ে সবকে প্রকাশ করে থাকি, তাই কি না? তাহলে এক মৌলিকও না যৌগিকও না। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে এক মৌলিক না যৌগিক, এক মৌলিকও না যৌগিকও না। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা যদি আরো যাই, আরো কোনো সংখ্যায় যাই, আরো যেরকম ধরে নিন 11। 11কে যদি আমরা ভাঙাতে চাই, 11কে, তাহলে 11কে ভাঙালে 11 একে 11, এর মানে আরো কিছু দিয়ে ভাঙানো যায় কি? না, আর কিছু দিয়ে ভাঙানো যাচ্ছে না। তাহলে এটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা খুব দ্রুত বুঝে নিলাম যে যেসব সংখ্যাগুলোকে নিজে এবং এক দিয়ে ভাঙানো যাবে সেগুলোই মৌলিক সংখ্যা। পারছি বুঝতে? এবারে আমরা আসছি যৌগিক সংখ্যাতে, অর্থাৎ যৌগিক সংখ্যা কোনগুলোকে বলবো। বুঝি তাহলে যৌগিক সংখ্যা সম্পর্কে। যৌগিক সংখ্যা মানে কি, যখন কোন সংখ্যার নিজের উৎপাদক নিজের বা এক, তাছাড়াও আরো দ্বিতীয় কোনো সংখ্যা হবে, তখন ওই সংখ্যাগুলোকে কি বলবো? যৌগিক সংখ্যা। কথাটা হয়তো আমাদের মাথায় ঢুকলো না, তাই কি না? কথাটা হয়তো মাথায় ঢুকলো না, আমি এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে যখন কোন সংখ্যার নিজে উৎপাদক নিজে আর এক ছাড়াও আমরা যদি আরো কোনো সংখ্যা পাই, মানে তৃতীয় কোনো উৎপাদক পাই, তখন সেই সব সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলবো। দেখি তো স্যার, তাহলে যৌগিক সংখ্যা কোনগুলোকে বলা যায়। দেখছি, দেখেন খুব সুন্দর করে বুঝবেন। যেরকম আমরা ধরে নিচ্ছি 6, তাহলে স্যার 6কে তো হ্যাঁ 6 দিয়ে ভাঙানো যায়, 6 একে 6। আমি বললাম এটা না, 6 এবং 1 এই দুজন ছাড়াও কি আরো ভাঙানো যাচ্ছে 6কে? হ্যাঁ, দেখলে ধ্যান দিয়ে দেখলে কি না দেখতে পাবো, হ্যাঁ 6কে ভাঙানো যায় আরো 2 দিয়ে, 2 3 6। তাহলে আমরা 6কে টোটাল 4টা উৎপাদকে ভাগ করতে পারছি, 4 ভাবে বিশ্লেষিত করতে পারছি। একটা নিজে 6 দিয়ে ভাঙাতে পারবো, 1 দিয়ে ভাঙাতে পারবো, এছাড়াও 2 আর 3 এগুলো দিয়ে ভাঙানো যায়। অর্থাৎ 6 একটা কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা খুব দ্রুত যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা আছে কিনা যৌগিক সংখ্যা আছে কিনা সেটা বের করতে পারবো। কিন্তু বিশাল বড় একটা সংখ্যা যদি হয়, সেটা মৌলিক কিনা যৌগিক বের করার জন্য, মৌলিক সংখ্যা বের করার জন্য তখন আমার আরো নেক্সট ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের যদি রিকোয়েস্ট থাকে। তাহলে 6 আমরা শিখে নিলাম কি যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার যাতে আমাদের ডেফিনেশনটা মাথায় একদম ক্যাচ হয়ে যায়, তাহলেই হয়ে যায় কাজ। আচ্ছা, আরো নি স্যার 2 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? ভাবেন তো একটু, 2 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? একটু নিজেই ভাববেন, মাথায় একটু হিট করাবেন। মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? ভাবলেন? কি হয়েছে? আচ্ছা, আমি বুঝাচ্ছি। আপনারা হয়তো যৌগিক বলছেন না। দেখেন, 2কে যদি আমরা ভাঙাই, 2 1কে 2। আচ্ছা, 2 এরকম একটা সংখ্যা যাকে 2 দিয়ে এবং 1 দিয়ে ভাঙানো যাচ্ছে। আর আমি প্রারম্ভে বলে দিয়েছি যে সকল সংখ্যার উৎপাদক নিজে আর এক হবে, ওই সকল সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে 2ও একটা কি স্যার? মৌলিক সংখ্যা। তাহলে আপনারা কি ভাবছিলেন? যৌগিক সংখ্যা। ভুল হচ্ছিল কিনা?
তাহলে আমরা যদি তৈরি করতে চাই যে না কোনগুলো কোনগুলো মৌলিক সংখ্যা, দেখি তো তাহলে আপনারা কিন্তু এটাকে স্ক্রিনশট করে নেবেন যদি আপনাদের প্রয়োজন লাগে। তাহলে দেখি তো মৌলিক সংখ্যা কোনগুলো। স্যার 2, তাহলে 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা হচ্ছে কি জোড় সংখ্যা। 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা হচ্ছে জোড় সংখ্যা, বাকি বাদ যতগুলোই মৌলিক সংখ্যা পাবো সবগুলোই কিন্তু বিজোড়। তাহলে খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু কথা। 2 তাছাড়া 3, স্যার 3ও কি মৌলিক? হ্যাঁ 3ও মৌলিক। তো 3 আর 1 দিয়ে ভাঙানো যায় যে। 5, হ্যাঁ 5ও মৌলিক। 7, 7ও মৌলিক। স্যার 9, ভাবেন তো 9 মৌলিক কিনা, প্রশ্নের কথা। তাহলে আমরা ফের ভাঙানোতে চলে যাই। তো ভাঙানোতে গেলে দেখতে পাবো 9 কে ভাঙালে 9 1 কে 9, তাই কি না? 9 পেয়েছি 1 পেয়েছি, এবারে আপনারা এখান থেকে খুশি হয়ে যাবেন যে না 2টা উৎপাদক পেয়েছি মৌলিক সংখ্যা। না রে বাবা না, আরো তো একটু গভীরে যেতে হবে। 3 দিয়ে ভাঙানো যায় কিনা? যায় তো। তাহলে যেসব সংখ্যার 2টা উৎপাদক ছাড়াও আরো উৎপাদক পাবো ওটা কোন সংখ্যা হয়ে যায়? যৌগিক সংখ্যা। তাহলে 9 একটা কোন সংখ্যা? অবশ্যই কোন সংখ্যা বলেন? যৌগিক সংখ্যা, তাই কি না? তাহলে আমরা যৌগিক সংখ্যার যদি সিরিজটা তৈরি করতে চাই, মানে পরপর যদি তৈরি করতে চাই, তাহলে দেখেন তো কিরকম দাঁড়ায়। একটা হচ্ছে কি 4, তাহলে সব থেকে প্রথম যৌগিক সংখ্যা কত হয়ে যায়? 4, তারপরে কি হয় 6, তারপরে কি হয় 8, তারপরে কি হয় 9, তারপরে কি হয় 10। আচ্ছা 11 কি হবে? না, 11 কি মৌলিক সংখ্যা। তাহলে 9 তো যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাই কি না? 11 মৌলিক সংখ্যা। 13 মৌলিক সংখ্যা, তাই কি না? সেম ভাবে তাহলে 12 যৌগিক সংখ্যা। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝে গেলাম কোনগুলোকে মৌলিক বলবো আর কোনগুলোকে যৌগিক বলবো। পারছি বুঝতে সবাই? তো সবাই বুঝতে পারলে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট বা লাইকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা নেক্সট আলোচনার মধ্যে যাচ্ছি যে না মৌলিক সংখ্যা স্যার আর যৌগিক সংখ্যা খুব সুন্দরভাবে বুঝে গেলাম। এবারে আরেকটা কথা আসে স্যার, সহমৌলিক বা পরস্পর মৌলিক সংখ্যাটা মানে কি? হ্যাঁ, এটা কথাটাও খুবই গুরুত্বপূর্ণ, বা এই কথাটাও খুবই আমাদের মাথায় দ্বন্দ্ব করে রাখে। কি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা সেগুলোকেই বলবো যখন কোনো দুটি সংখ্যার উৎপাদক এক আর নিজে ছাড়া যদি অন্য কোনো মিলে যায় তাহলে ওটা পরস্পর মৌলিক হয় না। যেরকম দেখে নিন 5 আর 3, এদেরকে পরস্পর মৌলিক বলবো। স্যার কেন পরস্পর মৌলিক বলবো, তাই কি না? দেখি তাহলে কেন বলা যায়। 5কে যদি ভাঙাই 1 পাবো, আর ভাঙালে 5 পাবো। 3কে ভাঙালে 1 পাবো আর 3 পাবো। এছাড়া কি এরকম কমন কোন উৎপাদক আছে যেটা 5 আর 3 দুইজনকে ভাঙানো যাবে কোন একটা সংখ্যা? আর পাচ্ছে কি না। তাহলে এই রকমের যদি সংখ্যা পাই ওই সমস্ত সংখ্যাগুলোই পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ 5 3 পরস্পর মৌলিক সংখ্যা। স্যার তাহলে এর বিকল্পে অন্য কোন একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন তো। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, দেখেন আপনারাই। ধরে নিন আমি 5 বললাম একটা সংখ্যা, আর একটা বললাম 10, এরা কি পরস্পর মৌলিক হবে? তাহলে এবারও আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদা করে। যেরকম 5 নিলাম একটা, আর একটা হচ্ছে কত 1। 5 আর 1 দিয়ে তো 5কে ভাঙানো যায়, তাই কিনা? কারণ এই যেহেতু মৌলিক, আর এখানে আলোচনা করা হচ্ছে পরস্পর মৌলিক নিয়ে, তাই কিনা? এবারে 10কে যদি ভাঙাই আমরা নিজে বলতে পারি 10 দিয়ে ভাঙাতে পারবো, 1 দিয়ে ভাঙাতে পারবো, 5 দিয়ে ভাঙাতে পারবো, 2 দিয়ে ভাঙাতে পারবো। তাহলে আমরা এই দুইজনকে দেখতে পাচ্ছি যে না এখানে 1 ছাড়াও আরো একটি সংখ্যা দিয়ে দুইজনকে ভাঙানো যাচ্ছে, অর্থাৎ তাহলে এদেরকে পরস্পর মৌলিক বলতে পারবো না। তাহলে পারছি বুঝতে কোনটাকে পরস্পর মৌলিক বলবো, কোনটাকে পরস্পর মৌলিক বলবো না। তাহলে 1 ছাড়া আর কোন সংখ্যা যেই সংখ্যাগুলো একাধিক বা দুটি সংখ্যাকে ভাঙিয়ে দিতে পারবে ওদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো না। আর যদি না ভাঙাতে পারে তাহলেই মৌলিক সংখ্যা। আরো একটা এক্সাম্পল স্যার। আচ্ছা একটা সুন্দর উদাহরণ নিই, যেটা উদাহরণটা আমাদের মাথায় সবসময় হিট করে। কিরকম? যেরকম ধরে নিন 16 আর একটা হয় 25,
এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে একটু ভাঙান তো। 1 16 আর কি হবে, কি হবে জানো, 8, কি হবে 4, আর কি হবে 2। এবারে 25 কে ভাঙাই, 25 কে কি দিয়ে ভাঙানো যায়, নিজে 25 দিয়ে, আর কি দিয়ে 1 দিয়ে, আর কি দিয়ে 5 দিয়ে। এবারে আমরা দেখবো 1 ছাড়া কি এদের উৎপাদকগুলোর আর মিল দেখতে পাচ্ছি, 1 ছাড়া আর এখানে আর কোনো উৎপাদকের মিল দেখতে পাওয়া যাচ্ছে না। দেখেন তো 16তে 1 ছাড়া কোনো উৎপাদক আর 25-এ 1 ছাড়া কোনো উৎপাদক মিল দেখতে পাচ্ছি না। তাহলে যখন এরকম ভিন্ন প্রকৃতির পাবো 1 ছাড়া মিল দেখতে পাবো না, ওই সমস্ত সংখ্যাগুলোই পরস্পর মৌলিক সংখ্যা। হয়তো আমরা খুব সুন্দর করে বুঝে গেছি যে না 16 আর 25 এরা কিন্তু নিজে মৌলিক সংখ্যা, কিন্তু যখন পরস্পরের জায়গায় বসাবো, একে অপরের সঙ্গে কম্পেয়ার করাবো, তখন কিন্তু এরা পরস্পর মৌলিক হয়ে যায়। হয়তো একটু আমি করে দিয়েছি যে না পরস্পর মৌলিক না, 16 আর 25 দুটাই কিন্তু মানে একে একে দুটাই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু একে অপরের সঙ্গে বসালে ওটা কি হয়ে যায়, মৌলিক সংখ্যা। ওকে, তাহলে 25 আরেকটাকে, আরেকটা হচ্ছে 16, এরাও আবার পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু রিয়ালিতে এদেরকে একে একে যখন তুলনা করাবো তখন এরা যৌগিক। আচ্ছা, আরেকটা যৌগিকের এক্সাম্পল নিয়ে আমরা এটাকে ক্যান্সেল করি এই কথাগুলোকে। হ্যাঁ, একটা হচ্ছে কি 6 আর 8, এদেরকে কি আমরা মৌলিক সংখ্যা বলতে পারি, এদেরকে কি পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি? তাহলে বিশ্লেষণ করি। একটা 6 দিয়ে নিজে ভাঙানো যায়, আরেকটা স্যার কি দিয়ে 1 দিয়ে, আরেকটা স্যার কি দিয়ে 3 দিয়ে, আরেকটা স্যার 2 দিয়ে, আর এটাকে একটা হচ্ছে 8 দিয়ে, তারপরে 1 দিয়ে ভাঙানো যায়, তারপরে 4 দিয়ে ভাঙানো যায়, তারপরে 2 দিয়ে। আমরা দেখতে পাচ্ছি 1 ছাড়াও আরো একজন মিলে গেছে, তাই কি না? তাহলে এরা পরস্পর মৌলিক নয়, অর্থাৎ সহমৌলিক নয়। আমরা হয়তো এই সুন্দর কনসেপ্টটিকে, এই সুন্দর বিষয়টিকে খুব সুন্দর একটি এক্সাম্পল বা 2-3টি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিলাম, তাই কি না? আচ্ছা, আমরা তাহলে নেক্সট কনসেপ্টে যাওয়ার চেষ্টা করি। নেক্সট কনসেপ্টে যাই। আমরা আমাদেরকে কিন্তু প্রাথমিক অবস্থা থেকে কিন্তু রিক্যাপ করতেই থাকতে হবে। যেরকম সংখ্যার উৎপত্তি হয়েছিল, সংখ্যার হিসাব হিসাবে 2 রকম ভাবে বিভক্ত করতে পারছিলাম। একটা হচ্ছে কি রোমান সংখ্যা, আর একটা হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা। আর তারপরে দেখেন আমরা কিন্তু সংখ্যার ধাপে ধাপে বিকাশ করতে গেছি, মানে পরিবর্তন করতে গেছি। যেটা প্রারম্ভিক অবস্থায় পেয়েছিলাম স্বাভাবিক সংখ্যা, তারপরে যেগুলো যখন শূন্য এসে সিরিজে অ্যাড হলো সেই সংখ্যাগুলোকে কি বললাম, অখণ্ড সংখ্যা। আর যখন প্লাস মাইনাসের হিসাব আসলো, ধারবাকি হিসাব আসলো, তখন একটা নতুন সিরিজ আসলো যেটাকে আমরা বললাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা কটা ভাগে বিভক্ত করলাম, 3টা ভাগে, ঋণাত্মক সংখ্যা আর শূন্য একটা নিজে, একটা ধনাত্মক সংখ্যা। আর ধনাত্মক সংখ্যাকে আবার 2টা ভাগে বিভক্ত করলাম, একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। হয়তো আপনাদের এটা জিনিস বোঝানোর প্রয়োজন না, হয়তো আমি যেটা বিলিভ করি যে না জোড় মানে কি আর বিজোড় মানে কি, জোড় মানে কি আর বিজোড় মানে কি, হয়তো আমাকে এটা প্রয়োজন না বোঝানোর। অড নাম্বার মানে কি আর ইভেন নাম্বার মানে কি, অড নাম্বার আর ইভেন নাম্বার, এগুলো প্রচন্ড অসুবিধা করে, তাই কি না? অসুবিধা বলতে তো কিছুই হয় না এগুলোতে, তাই কি না? তাহলে জোড় কোনগুলোকে বলবো, যারা 2 দ্বারা বিভাজ্য হবে, সিম্পল কথা, ঠিক না? যেরকম 2, 4, 8, 6, এইগুলো সংখ্যাগুলো, এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো, জোড় সংখ্যা। আর যারা 2 দ্বারা বিভাজ্য হবে না, ওই সব সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলবো। যেরকম 1, 3, 5, 7, 9, 11, এই সংখ্যাগুলোকে কি বলবো, বিজোড় সংখ্যা। আপনারা হয়তো অনেক সময় বিজোড় সংখ্যার সঙ্গে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা একসঙ্গে গুলিয়ে দেন, এটা কিন্তু না। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা একদমই আলাদা, আর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার কনসেপ্টটা একদমই আলাদা। হয়তো বুঝতে পারছি সবগুলোই, তাই কি না? আচ্ছা, এবার আমরা একটু ধাপটাকে চেঞ্জ করি, আরো বাড়িয়ে দিই। আর একটু ধাপটাকে বাড়িয়ে দিই, ক্রমাগত এগিয়ে যাই। জোড় বিজোড় তো আমরা বুঝিয়ে নিলাম, তাই কি না? আর জোড় বিজোড় বোঝাই, আর একটু ধাপটাকে বাড়াই। কি বাড়াবো? বাড়াই যে
কোন সংখ্যা মানে কি তাহলে? যখন এতটুকুনি গভীরে চলে আসলাম, এখন আমাদের পুরো পৃথিবীতে ঢুকে গেছি, সংখ্যার পৃথিবীতে ঢুকে গেছি। এখন সমস্ত জিনিসকে সংখ্যা নিয়ে ভাবতে যাবো, যে কোনো জিনিসকে, মানে কোনো কেনা বেচা যাবতীয় জিনিসের সংখ্যাগুলোর খেলা যাতে আমাদের মাথায় লাগে, এরকম অবস্থায় আমরা প্রায় মানে ঢুকে যাচ্ছি, তাই কি না? দেখি আরেকটু দেখি, গভীরে যাই। যেরকম ধরে নিন, আমরা একটা সংখ্যা লিখলাম 58, 58। তো এই 58 সংখ্যাটিকে যদি আমরা দেখলে এখান থেকে দু রকমের ভাবনা চলে আসে, যে না, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা এখানে 5 বলবো না 50 বলবো, প্রশ্নের কথা, তাই কি না? তাহলে এই পাঁচটা এখানে 50 বলা যায় না 5 বলা যায়? তো তখন আমরা সংখ্যাকে তাহলে দু রকম ভাবে ভাবতে পারি। এখানে কিরকম? একটা হচ্ছে কি, যেগুলো সংখ্যার স্থান অনুসারে মান পাবো। কি অনুসারে মান পাবো? স্থান অনুসারে মান পাবো। ওই সব সংখ্যার মানটাকে স্থানীয় মান বলা হয়। কোন সংখ্যার স্থান অনুসারে যে মানটা পাবো ওটাকে স্থানীয় মান বলবো। ওকে, যেরকম ধরে নিন 58, 58 ক্ষেত্রে আমরা যদি বলি পাঁচের স্থানীয় মান কত, তাহলে আমরা দেখবো এ কোন স্থানে বসে আছে। আমরা ছোটবেলায় পড়তে শিখে গেছি হয়তো, এটাকে একক বলি, তারপর তাকে দশক বলি, তাই কিনা? তাহলে 5 এর 0 50, এর মানে এর স্থানীয় মান কত হয়ে যায়? 50। কিন্তু এর যদি আমি বলি প্রকৃত মান, মানে নিজের মান কোনটা যদি জিজ্ঞেস করি, তখন আপনারা নিজেই উঠে বলবেন যে না, এর নিজের মান বলতে 5ই। তাহলে যে কোনো সংখ্যার আমরা মান দু রকমের পেতে পারি। মান ক রকমের পেতে পারি? দুই রকমের, একটা স্থানীয় মান আর একটা হচ্ছে প্রকৃত মান, তাই কি না? যেরকম ধরে নিন, আমি আরেকটা সংখ্যা লিখছি 8, 5, 7, এই যে একটা সংখ্যা, তাই কি না? এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা ভাবি 8, যদি আমি বলি 8 এর স্থানীয় মান কত, তাহলে 8 এর স্থানীয় মান 800, তাই কি না? এবারে যদি বলি আমি 5 এর স্থানীয় মান কত, 50। আর 7 এর স্থানীয় মান কত? আরে বাবা, 7 তো এককের ঘরে আছে, এককের ঘরে মানে কত? 1, অর্থাৎ 7, তাই কি না? তাহলে আমরা একটা কথা বুঝে নিলাম যে এককের ঘরের স্থানীয় মানটা যা হয়, প্রকৃত মানটাও তাই হয়, কিন্তু আপনারা দেখে নেবেন যে কোনো সংখ্যার মাধ্যমে, ঠিক না? তাহলে এটাকে আমরা তাহলে ছোটবেলায় স্যার এরকম বসাতাম, এই যে যেটা বিস্তারটা করলেন কিনা, এই বিস্তারটাকে বলা হয় সংখ্যার বিস্তার। এই বিস্তারের মাধ্যমে যদি আমরা যোগ করি কিনা, খুব ইনস্ট্যান্ট যে কোনো সংখ্যার যোগ করতে পারি। আপনাদের যদি সংখ্যার যোগ নিয়ে কোনো দ্বিধাবোধ হয়ে থাকে, আপনারা কমেন্ট সেকশনে বলেন যে আমার যোগ দ্রুত করতে পারছি না জবের দুনিয়াতে, পৃথিবীর দুনিয়াতে, চাকরির দুনিয়াতে, তখন আমি খুব সহজে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আমরা আমাদের গল্পে আসি এখন, যে 857 যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে যখন আমরা বসাতাম, তাহলে এই যে এককের ঘরে বসাতাম দশক, শতক, একক, দশক, শতক। তাহলে এককের ঘরে সরাসরি বসাইতাম 7, দশকের ঘরে সরাসরি বসাইতাম 5, শতকের ঘরে সরাসরি বসাইতাম 8। এর মানে কি, এটা যে সরাসরি ছোটবেলায় শিখতাম, এই শেখাটা কি ঠিক ছিল? না, হয়তো না। কেন? কারণটা হচ্ছে 8 কার জন্য বসছে, ওর পজিশনটা কোথায় চলে গেছে? শতকে। কোথায় চলে গেছে? শতকে, তাই কি না? তাহলে এই শতকে যাওয়ার জন্য এই 8 গুণ 100-তে আছে। একটু বুঝেন কিন্তু, কোথায় আছে? 8 গুণ 100-তে। সেম 5টা দশকের ঘরে আছে, এর মানে 5 গুণ 10, পারছি বুঝতে তো? আর 7টা এককের ঘরে আছে, এর মানে কি 7 গুণ 1। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটার যোগ করে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, সরি তারটা একটু ভুলে গেছে, যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই সংখ্যাটা। ওকে, এবারে আমি একটু আপনাদেরকে এই সংখ্যার মাধ্যমে আমি একটু মজার একটা ট্রিক্স দেখাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে এটা জাদু, কিন্তু রিয়েলিতে জাদু না, গণিতেরই একটা মজার বিষয়। আমরা বুঝি একটু বিষয়টাকে। তাহলে স্থানীয় মান, প্রকৃত মান আমরা খুব সুন্দরভাবে বুঝে গেছি, তাই কি না? বুঝে গেলে একটু মাথাটা নাড়াবেন, খালি ভিডিওটা দেখলেই হবে না, একটু তো মজাও নিতে হবে, তাই কি না?
তারপরে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি, যে না আপনি তো এটা বুঝালেন, এটা বুঝানোর পর আপনি যেটা মজা দেখাতে চাইলেন ওই মজাটা দেখবো স্যার। আমরা দেখি কোন মজাটা কথা বলছেন আপনি। দেখলে আমরা দেখলে এরকম বিষয়টা উপলব্ধি করতে পারবো এখান থেকে, যে ধরুন একটা সংখ্যা আছে 58। 58 না, আমি একটা আলাদা সংখ্যা নিই, হ্যাঁ, কারণ এটা সংখ্যা কতক্ষণ ধরে দেখবো। একটা সংখ্যা নিলাম আমি, ধরে নিন যে আমি নিলাম 85, ওরই উল্টানি যা। ওকে, এই সংখ্যাটাকে আমরা ঠিক যদি স্থানের বিনিময় করি, আচ্ছা স্যার স্থানের বিনিময় করা মানে কি? স্থানের বিনিময় করা মানে হচ্ছে 5-এর জায়গায় 8 চলে আসা আর 8-এর জায়গায় 5 চলে যাওয়া। 8-এর জায়গায় 5 চলে যাওয়া আর 5-এর জায়গায় 8 চলে আসা, স্থান বিনিময় করা। যেরকম দেখেন 85 ছিল কিনা, এর স্থান বিনিময় করা মানে কি হয়ে যাবে 58। এবারে আমি যদি আপনাদেরকে এটাকে যোগ করতে বলি, আপনি চিন্তা করবেন 8 5 13 3 হাবিজাবি কত কিছু করতে যাবেন, আমি কিছুই করতে যাব না। দেখবেন যখন যোগ করতে বলবে আর স্থান বিনিময় দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তখন এটার যোগটা কিরকম করব দেখেন, খুব সুন্দর করে বলা যায় কিন্তু। কিরকম? 8 আর 5, এই যে দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিটের যোগ করলে কত হয় আপনারা বলুন তো? 8 5 13, তাই কি না? 13 আর এর সঙ্গে খালি 11 গুণ করে দিন, হয়ে যাচ্ছে কাজ। 13-র সঙ্গে 11 গুণ আবার খুবই সহজ নিয়ম আছে। একটাকে আর তিনটাকে দুটা সাইডে লিখে দিলাম, প্রান্তীয় অবস্থায় লিখে দিলাম, আর এই দুটার যোগ করে দিব, তাহলে কত হয়ে গেল 143। আপনারা যোগ করে দেখেন 143ই আসবে। তাহলে এরকম দুটি সংখ্যা, যে দুটি সংখ্যার ঠিক স্থান বিনিময় আছে দুই ঘরের, সেই সংখ্যাগুলোর যোগ করলে, এর মানে অঙ্ক দুটার যোগ করে 11 গুণ করে দিন, তাহলে সংখ্যাটা চলে আসে। আপনারা হিসাব করে দেখেন, 8 5 13 3, 8 5 13, 13 আর কি 14, সেই জিনিসটা না? আচ্ছা আপনারা যোগটা বুঝে নিলেন, এবারে খুবই সহজ একটা দেখেন, বিয়োগটা করলেও কিন্তু খুব দ্রুতই করে নিতে পারবো। এবারে আপনাদেরকে যদি বিয়োগ করতে বলি, আপনারা 85 থেকে 58 বিয়োগ করেন, বিয়োগ করতে বললাম, আপনারা ফের হিসাবে নামে যাবেন যে কত কিছু আছে সবগুলো, কিন্তু না, দেখেন আমি কিরকম করছি। হ্যাঁ, কত আছে 8 আছে না, 8 আর 5, ঠিক আছে। এই যে অঙ্কগুলো আছে, যে অঙ্কটা বড়, বড় অঙ্কটা থেকে আমি ছোট অঙ্কটাকে বাদ দিলাম, বাদ দিলে কত হয়? বাদ দিলে কত হয় আপনারা বলেন? 3, তাই কি না? এর সঙ্গে আমরা 9 গুণ করে দিব, 9 3 27, 100% 27 আসবে। আপনারা এবারে ভাববেন যে আপনার কাছে হয়তো ম্যাজিক আছে, ম্যাজিক বলতে কিছুই নাই। দেখি গুনতি করে দেখি, আপনাদের মতই গুনতি করে দেখি। 8 কত দিলে 15 হয়? 7 দিলে, 7 বসাই দিয়েছি। 5টা এক হাতে ওটা যে ছিল এখানে বসাই দিলাম, 6 হয়ে গেল। 6 কত দিলে 8, 2 দিলে 27। তাহলে আপনি কিরকম বলতে পারলেন যে এই দুটার অন্তর করে 9 দিয়ে গুণ করব, এই দুটার যোগ করে সংখ্যা দুটো, অঙ্ক দুটির যোগ করে 11 দিয়ে গুণ করব, কিভাবে বুঝতে পারলেন? তাহলে আমি যেটুকুনি বলছি এটুকুনি ধ্যান দিয়ে শুনবেন, আর জীবনেও এইরকম অঙ্কের আপনার কোনো প্রবলেম আসবে না হয়তো। হয়তো দেখেন খুব সুন্দর করে বুঝছি, খুব সুন্দর করে। আমরা যদি দেখি, ধরে নিলাম একটা অঙ্কর, একটা সংখ্যার একটা 2 ডিজিটের সংখ্যা ছিল। কত ডিজিটের? 2 ডিজিট। 2 ডিজিট মানে ওই যে 0 থেকে 10 পর্যন্ত, ওখান থেকে দুটা তুলে নেওয়া ডিজিট, মানে 2 ডিজিটের অঙ্ক সংখ্যা বা 2 অঙ্কের সংখ্যা। আচ্ছা 2 অঙ্কের সংখ্যার মধ্যে আমরা ধরে নিলাম যে এককের ঘরে, এককের ঘরে এক্স আছে, ওকে। দশকের ঘরে, দশকের ঘরে ধরে নিলাম ওয়াই আছে। তাহলে এবারে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এরকম সাজান্ত একক আর দশক, তাহলে এককের ঘরে কত বসবে? এক্স, তাই কি না? পারছি তো বুঝতে? হ্যাঁ, হয়তো সবাই বুঝতে পারছে, তাই কি না? দশকের ঘরে কি বসাবো তাহলে? ওয়াই। এবারে তাহলে আমরা সংখ্যাটা লিখবো স্যার যেরকম ওইখানে সংখ্যাটা লিখছিলাম, এখানকারটা তারপরে এখানকারটা ওয়াই এক্স। না বাবু, ভুল হয়ে যাবে, এরকম সাজানোটা ঠিক হয় না। কারণ একটু আগে আমাদের ব্যাখ্যার মধ্যে পড়ে গেছে, যেহেতু দশকের ঘরে আছে সেই জন্য ওয়াই ইন্টু 10 পারছে বুঝতে পারবো। আর এককের ঘরে যেহেতু আছে প্লাস এক্স ইন্টু 1, অর্থাৎ তাহলে এটি হচ্ছে ওই দুটা ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটা, অর্থাৎ সংখ্যাটা হবে 10y প্লাস এক্স। পারছি বুঝতে?
আরো যাই একটু সামনে। আমি কি বললাম যে এর যদি আমরা স্থান বিনিময় করি, তাহলে স্থান বিনিময় করা মানে স্যার কি বলতে চাইলেন একটু আগে? স্থান বিনিময় করা। স্থান বিনিময় করা মানে কি? এককের ঘরের অঙ্কটা দশকে চলে যাবে, দশকের ঘরের অঙ্কটা এককে চলে আসবে, মানে বুঝেন? তাহলে এককের ঘরের অঙ্কটা কত হয়ে যাবে এখনই ভাবেন। এক্স ওয়াই যেহেতু ধরছি, তাহলে এককের ঘরে চলে যাবে কি? ওয়াইটা। আর দশকের ঘরে চলে আসবে কি? এক্সটা। তাহলে এখন যদি এখান থেকে আমরা একটা সংখ্যা তৈরি করতে চাই, সিম্পল ভাবে ওই রকমই করি। তাহলে সংখ্যাটা হবে দশকের ঘরে থাকলে 10 গুণ করে দিব, 10x প্লাস এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ করে দিব, তাহলে ওটাই হবে, তাই কি না? এবারে আমরা এই দুটার যদি যোগ করি তো দেখেন তো 10টা এক্স আর একটা এক্স, 10 আর 1 11টা এক্স প্লাস 10টা ওয়াই ফির প্লাস একটা ওয়াই, তাহলে কটা ওয়াই হয়ে যায়? 11টা ওয়াই, অর্থাৎ 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, 11 ইন্টু এক্স প্লাস ওয়াই মিনিংসটা কি বুঝায়? ওই যে এক্স মানে কি, অঙ্কটাকে বলছিলাম যেরকম 5 8 85 নিয়েছিলাম, তাই কি না? 85। এখানে ওয়াই বলতে কাকে বোঝাচ্ছে? 8 কে। এক্স বলতে কাকে বোঝাচ্ছে? 5 কে। এই 8 আর 5 এর যোগ করব, 11 দিয়ে গুণ করব, এই যে মানেটা বুঝাই দিচ্ছে এখানে, যেটাকে একটু আগে মজা লাগছিল। পারছি? সেম তাহলে এটারে যদি আমাদের বিয়োগ করতে বলতো, বিয়োগ করতাম 10y প্লাস এক্স, 10x প্লাস ওয়াই, এটার আমরা অন্তর বের করবো, অন্তর মানে বিয়োগ, তাই কি না? তাহলে 10টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিব, তাহলে কটা হয়? 9টা ওয়াই। মাইনাস এক্স থেকে 10টা এক্স বাদ দিব, তাহলে কি হবে? 9টা এক্স, তাই কি না? তাহলে 9টা যদি কমন নিই, ওয়াই মাইনাস এক্স, এটাই হবে কিনা? সেই জন্যই আমি বলছিলাম যখন 85-র সঙ্গে কত 58 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কিছুই না, অঙ্ক দুটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব আর ওটাকে 9 দিয়ে গুণ করে দিব। দেখেন তো ওয়াই মাইনাস এক্স মানে 8 মাইনাস 5, 8 থেকে 5 বাদ দিলে 3, আর 3 9 27, এটাই হচ্ছে আসল কাহিনী। তো আমরা খুব সুন্দর করে এই জিনিসগুলোকেও বুঝে নিলাম যে না, সংখ্যার ব্যবস্থাপনাটা কি বোঝাচ্ছে, বা সংখ্যা রিয়েলিতে কিভাবে বসাতে হতো বা বসাই আমরা। সেম যদি কোনো সময় এরকম বলা থাকে যে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, ধরে নিন যে এককের ঘরে এক্স সংখ্যাটা আছে, দশকের ঘরে ওয়াই সংখ্যাটা আছে, শতকের ঘরে জেড সংখ্যাটা আছে, ডিজিটটা আছে, তাহলে এখান থেকে আমরা যে সংখ্যাটা তৈরি করতে পারবো সেই সংখ্যাটা হচ্ছে, যেহেতু শতকের ঘরে জেডটা আছে তাহলে 100 জেড, তাই কিনা? প্লাস প্লাস 10y প্লাস এক্স, অর্থাৎ এই সংখ্যাটা হবে, এই 3টা ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা, যদি এইরকম ভাবে থাকে। পারছি বুঝতে? তাহলে আমরা এইটুকুনি যদি বুঝে নিই, এবারে নেক্সট স্টেপে যাব, মানে যোগ আর গুণ, বিয়োগ আর ভাগ মানে কি বোঝায়, আর এগুলোর সম্পর্কে মানে এগুলো আনাই হয়েছিল কেন। ওকে, তাহলে মিশাই দিই এটুকুনি, যাদের প্রয়োজন মনে হবে ওরা কিন্তু স্ক্রিনশট করে নেবে। ওকে, হ্যাঁ, তাহলে এসো আমরা দেখি যে প্রারম্ভিক অবস্থায় কিন্তু যাই জিনিস নিয়ে নিয়ে যাওয়া হতো বা আসা হতো, তো সেটা কিরকম করা হতো? যোগ করে, মানে যেরকম ধরে নিন যে আমার কাছে 3টা জিনিস ছিল, আরো কেউ 3টা জিনিস দিল, আরো একজন কোনো ব্যক্তি আসলো, ও 3টা জিনিস দিল, আরো কোনো ব্যক্তি আসলো, ও 3টা জিনিস দিল। তো এরকম করে দেখতে পাচ্ছি যে পরপর পরপর ধরুন 6জন ব্যক্তি ওরা 3টা করে জিনিস দিল। তাহলে দেখেন তো কি বিষয়টা দাঁড়ায় যায়, যে 3 আর 3 যোগ করলে 3 3 6, 6 3 9, 9 3 12, 12 3 15, 15 আর 3 18, এর মানে 18টা হয়। তো দেখতে পাচ্ছি যে না, এই বিষয়টার ক্ষেত্রে যে 3কে সেম বার 6 বার দেওয়া হয়েছে, তারপরে 18 হয়েছে, কেন কেন জানি এখান থেকে একটা রিলেশন তৈরি করা যাবে, মানে 3টা করে জিনিস কয়বার দিয়েছে? 6 বার। কটা করে জিনিস? 3টা করে জিনিস, এর মানে 6 3 18।
দেখেন তো, আমরা খুব সুন্দরভাবে একটা ধরে নিন যে যোগের প্রক্রিয়াকে গুণে পরিণত করতে পারলাম কিনা। তো এই সেম বিষয়টা, এই সেম কনসেপ্টটাই হচ্ছে কি, যে না, যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় যোগ করে নেওয়া হতো, কিন্তু সেম সেম জিনিস যখন হবে তখন ওই জিনিসের ক্ষেত্রে আমরা যোগকে গুণের আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ তাহলে যোগ এর পরিবর্তে একাধিক সেম সংখ্যার জন্য গুণ জিনিসটা আনা হয়েছে। তাহলে যোগ এর পরিবর্তে কি পেলাম? গুণ। সেই জন্য দেখতে পাচ্ছেন তো, যোগের আর গুণের চিহ্নটার মধ্যে অতি যে ডিফারেন্স সেটা নাই, এটা হচ্ছে এই দিক বরাবর আছে, একে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, ঠিক না? তাহলে এবারে বিষয়টা হচ্ছে যে তাহলে বিয়োগকে ভাগের আকারে প্রকাশ করা হয়। হ্যাঁ, ধরে নিন এই জিনিসটাই আপনি ধরে নিন যে আপনার কাছে 18টা জিনিস ছিল, পরপর পরপর 6 বার 6 বার 3টা করে জিনিস নিয়ে নিয়েছে। তাহলে দেখেন তো, আপনার কাছে শূন্য পড়ে থাকে, কিছুই পড়ে থাকে না। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা কি কোনোভাবে প্রকাশ করতে পারি না? সেই সময় মানে প্রারম্ভিক কালে এই জিনিসটাকে এইরকম নিয়ে ভাবা হয়েছিল। তো দেখা যাচ্ছে যে না, কি করা যায় এটাকে, যে না প্রত্যেকবার কটা করে জিনিস নিয়েছে? 3টা করে, তাই কি না? তাহলে টোটাল 18টা জিনিস আপনার কাছে ছিল, 6 বার নিয়েছে, কটা করে পেয়ে যাচ্ছে? 3টা করে প্রত্যেকজন নিয়েছে। অর্থাৎ বিয়োগের পরিবর্তে আমরা বুঝতে পারলাম যে না, ভাগটাকে আনা হয়েছে। তাহলে যোগের পরিবর্তে গুণকে আর বিয়োগের পরিবর্তে ভাগকে আনা হয়েছে। ক্লিয়ার বিষয়টা তো? সেই জন্যই দেখেন, বিয়োগ আর ভাগের মধ্যে চিহ্নটা অতটা ডিফারেন্স দেখতে পাবেন না। এই যে এইরকম আর এইরকম দেখতে পাচ্ছেন। আমরা যোগ থেকে গুণের সম্পর্কে, অর্থাৎ গুণ থেকে আবার গুণকে কিভাবে বড় করে এক্সট্রা করে, ধরে নিন যে একই রকমের সংখ্যা একাধিকবার গুণ আছে। ধরে নিন কিরকম, যে না 5 সংখ্যাটা 5 বার গুণ আকারে আছে, 5 বার গুণ আকারে আছে। তাহলে এই সংখ্যাটাকে শর্টকাটে পরিণত করা যাবে কিনা, পরবর্তীকালে আবার এই কনসেপ্ট আসে। ওকে, এই কনসেপ্টটা তাহলে 5 বার আছে কিনা, 5-এর মাথায় 5 দিয়ে দেওয়া যায়। এটা কি সূচকের নিয়মাবলী বলা হয়। তাহলে এটা এটা পরের বিষয়, এটা এখনকার আলোচনার বিষয় না। কিন্তু আমরা শিখব এই যে বিয়োগকে ভাগে পরিণত করা যাচ্ছে, তাহলে এই ভাগ জিনিসটা কি, এই ভাগের জিনিসটা সম্পর্কে আমরা বুঝি। ওকে, তাহলে আমি একটু মিশাই দিটা। তাহলে আমরা ডিটেলস আলোচনা কার সম্পর্কে করবো এখন? ভাগের সম্পর্কে, তাই কি না? করা যাক তাহলে। ভাগের সম্পর্কে আলোচনাটা করছি, দেখেন একটু বুঝবেন ভালো রকম। যেরকম ধরে নিন যে আপনার কাছে একটা রুটি ছিল, আপনার কাছে, আপনি ওই রুটিটাকে টোটাল 4টা ভাগে বিভক্ত করলেন। ওই 4টা ভাগের মধ্যে আপনি 3জনকে 3টা ভাগ দিয়ে দিলেন। তাহলে আপনার কাছে পড়ে থাকবে একটা, ঠিক না? তাহলে আমাকে যদি বলে যে তুমি কত অংশ দিয়ে দিয়েছো, তাহলে আমরা কত ভাগ করছিলাম? 4 ভাগ। রুটিটাকে ক ভাগ করছিলাম? 4 ভাগ। 4 ভাগের মধ্যে কত ভাগ দিয়ে দিয়েছি আমি? 3 ভাগ। মানে 4 ভাগের কত অংশ দিয়ে দিয়েছি? 3 অংশ। তাহলে নিচেরটার করলাম ভাগ, আর উপরের এত অংশ আমরা নিয়ে নিয়েছি, তাই কি না? কি কথাটার মানেটা বুঝতে পারছি তো? এত ভাগের এত অংশ দিয়ে দিয়েছি, তাই কি না? তাহলে এই দুটা কথাকে যদি আমরা মার্জ করে দিই, তাহলে ভাগ প্লাস অংশ ভগ্নাংশ। কথাটা হয়তো আমরা অনেকবারই শুনেছি। কোন কথাটাকে? ভগ্নাংশ কথাটাকে শুনেছি কিনা? তাহলে 4 ভাগের 3 অংশ ভগ্নাংশ, মানে ভাগের অংশ। তাহলে যেরকম ধরে নিন আমাদের এই পরীক্ষা জনিত একাডেমিক বিষয়গুলোতে যখন পরীক্ষা নিত, একাডেমিক ইসেতে, বোর্ডের ইসে পরীক্ষাতে, তো পরীক্ষা নিলে টোটাল নাম্বারটাই কোথায় লেখা হতো? ধরুন 30-এর মধ্যে পরীক্ষাটা নিল, 30কে নিচে লেখা হতো, আর 30-এর মধ্যে আপনি হয়তো পেয়েছেন 25, তাহলে 25টাকে কোথায় লিখতাম? উপরে। তাহলে আমরা যদি ভাবি আপনার পরীক্ষাটা ছিল 30 ভাগের, আপনি কত অংশ পেয়েছেন?
25 অর্থাৎ এটি হচ্ছে ভগ্নাংশ। এবারে বিয়োগের পরিবর্তে পেলাম ভাগ। এবারে ভাগকে সঠিক কি রকম করা যায় এই প্রণালীর সম্পর্কে আলোচনা করা হবে, অর্থাৎ ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দেখেন ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের উপরের যেটা অংশটা হয় ওটাকে আমরা বলে থাকি লব, নিউমিনেটর বা লব। আর যেটা যেটা নিচের দিকে পাচ্ছি সেটাকে বলে থাকি হর। উপরেরটাকে কি বলবো তাহলে? লব, আর নিচেরটাকে হর বলবো। তাহলে আমরা যদি দেখি ভগ্নাংশকে করকম ভাবে প্রকাশ করা যায়, দেখেন তো, আপনারাই দেখেন তো। আমরা হয় এইরকম আকারে প্রকাশ করতে পারি ভগ্নাংশকে, আপাততর মধ্যে বলছি কিন্তু, হ্যাঁ, এইরকম আকারে প্রকাশ করতে পারি। আর না হলে স্যার কিরকম প্রকাশ করতে পারি? কিরকম? হ্যাঁ, এটা কি দেখেন 4/3, এরকমও তো প্রকাশ করা যায়। বা এটা কি তো আবার এরকম প্রকাশ করা যায় 1/3। তাহলে আমরা দেখেন তো ভগ্নাংশকে জেনারেল ফর্মে এই 3 রকম আকারে দেখতে পাচ্ছি। পারছি বুঝতে বিষয়টা? তো যেরকম হিসাবের জন্য আমরা যেসব সংখ্যাগুলো অর্থাৎ লবটা ছোট আর হরটা বড়, এরকম সাধারণত আমরা হিসাবের সময় ব্যবহার করে থাকি। যেরকম দেখেন আপনি নাম্বার কতর মধ্যে পরীক্ষা হয়েছিল আপনার? 30-এর মধ্যে কত পাইছিলেন? 25। তাহলে 30টাকে নিচে লিখছিলাম কিনা, আর উপরে 25 লিখছিলাম। তো যখন এই রকমের ভগ্নাংশগুলো পাবো যে হরটা বড় কিন্তু লবটা ছোট, তখন এই রকমের ভগ্নাংশগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। দেখেন তো হরটা বড় হয়েছে, লবটা ছোট হয়েছে। অবশ্যই এখানে যেটা হবে সেটা হচ্ছে কি, ভাগ করলে সবসময় ভাগটা 1-এর থেকে ছোট হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যখনই আমরা অবশ্যই হর দিয়ে লবকে ভাগ করানো হয়, তাই কি না? তাহলে এই যে হরটা আছে, হরটা দিয়ে যদি লবকে ভাগ করি, ভাগ করলে অবশ্যই ভগ্নাংশটা মানে ভাগটা 1-এর থেকে ছোট হবে। কিন্তু এই যে ভগ্নাংশটা দেখেন এরই উল্টা আছে না, মানে লবটা বড় হয়ে গেছে অর্থাৎ উপরেরটা বড় হয়ে গেছে আর হরটা ছোট হয়ে গেছে। এরকমের ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কি বলা হয়? একবার কিন্তু আপনাদেরকে রিপিট করতে হবে বারবার কিন্তু, কারণ অবশ্যই পড়ার সঙ্গে সঙ্গে কি না আমাদেরকেও মাইন্ডে একটু জোর লাগাতে হবে, না হলে কিরকম হয়, তাই কি না? তাহলে প্রকৃত ভগ্নাংশ পেলাম, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মানটা যদি আমরা ভাগ করে দেখি, ভাগ করে দেখলে অবশ্যই দেখতে পাচ্ছি যে না 1-এর থেকে বড় হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের মান সব সময় 1-এর থেকে কি হবে? সবাই একটু বলবেন, 1-এর থেকে বড় হবে, তাই কি না? 1-এর থেকে বড় হবে। আমরা অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু দেখেন আমরা যদি ভাগ করি সাইডে ভাগ করি একটু, 4-কে 3 দিয়ে ভাগ করছি, 4, 3-1-এ 3, বাঁচে কত? 1। এই একটা কি আমরা চড়াই দিই মাথায়, অর্থাৎ এখানে, আর যেটা দিয়ে ভাগ করছিলাম ওটাকে লিখছি এখানে। এর মানে 4/3 আর 1/3, মানে বিষয়টা তো একটাই। কি পারছি না বুঝতে? দেখেন তো আমি আমি একটুখানি মিশাই দিচ্ছি। হ্যাঁ, তো এই বিষয়টা মানে একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা মানে তো আমরা বুঝিয়ে গেছি প্রারম্ভিক অবস্থায় যে, আর 1/3 এই দুজন মিশ্রিত অবস্থায় আছে, এটাই কিনা? হ্যাঁ, এই দুজনই মিশ্রিত অবস্থায় আছে। তাহলে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ আছে, সেজন্য এই রকমের ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে থাকি। কি বলে থাকি? মিশ্র ভগ্নাংশ। এর মানে দেখতে পেলাম এটাই যে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে মিশ্র ভগ্নাংশের নাম মিশ্র ভগ্নাংশ কেন হলো? কারণ দেখতে পাচ্ছি যে না একটা পাচ্ছি পূর্ণ সংখ্যা, একটা পাচ্ছি পূর্ণ সংখ্যা, আর তার সঙ্গে একটা পাচ্ছি কি ভগ্নাংশ, মানে ভাগের অংশ, তাই কি না? তাহলে যখন দু রকমের জিনিস পাই যাচ্ছি সেই জন্য এরকমের ভগ্নাংশ কি বলে থাকি? মিশ্র ভগ্নাংশ। পারছি বুঝতে বিষয়টা? তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে কিসে পরিণত করা যায়? মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশের নাম মিশ্র ভগ্নাংশ কেন? কারণ এখানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ মিশ্রিত অবস্থায় আছে, সেই জন্য কি বলে থাকি? মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এই 3 রকমের ভগ্নাংশকে আমরা খুব সহজেই চিনে নিলাম কিনা?
আপনারা যদি দেখেন, এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1/3, 1/3 আর 1 প্লাস 1/3 দুটা মানে কি সেম? হ্যাঁ, দুটা মানে সেম। দেখেন, আমাদের মাঝে মধ্যে এটা প্রচন্ড প্রবলেম হয়ে থাকে। আমরা যদি এটার লসাগু করি, এলসিএম করি, তাহলে বুঝে নিব নিচে 3 হবে, 3 একে 3 প্লাস 1, 3 আর একে কত হয় 4, 4/3, আর 4/3 মানে তো 1/3। আপনারা যে ছোটবেলায় ভাঙাতে শিখছিলেন, 3 যেটা কোলে থাকবে ওটার সঙ্গে গুণ করতে হয়, আর যেটা মাথায় থাকে ওটা যোগ করতে হয়। 3 একে 3, এই 3 যে পেলাম টোটাল সংখ্যাটা, এর সঙ্গে 1 যোগ করে দিব, 3 আর একে 4, 4/3। তাহলে খুবই একটা সুন্দর বিষয় পেয়ে গেলাম, কিন্তু এটা মানে যা, এটা মানেও তাই। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগার কথা, আচ্ছা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কথাটা মনে থাকবে তো? মনে থাকা উচিত, কিন্তু একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিভাবে হয়? তাহলে কি পেলাম? কি পেলাম আপনারা একটু বুঝেন, কি পেলাম? তাহলে আমরা 2 প্লাস 2/3 মানে স্যার যা, আপনি বলতে যাচ্ছেন তাহলে 2 পূর্ণ 2/3 মানেও তাই? তাহলে আমরা প্রমাণ করে দেখি, যেটা ছোটবেলায় শিখছি। দেখি তো, 2 3 2 6, আর 6 আর 2 যোগ করলে 8, তাহলে এটা মানে হয় 8/3। ক্লিয়ার তো? এটা মানে কত হয় 8/3। আর এটা মানে দেখি তো, তাহলে তাহলে এটা মানে 3 2 6, 6 হলো, আর প্লাস এখানে 2, আর সম্পূর্ণটার নিচে 3, 6 আর 2 8, তাহলে 8/3। কি বোঝা যাচ্ছে বিষয় তো? এটা মানে যা, এটা মানেও তো তাই দাঁড়ায়। সীমিত হয়ে যাচ্ছে কিনা? অর্থাৎ তাহলে কোন সময় যদি আমরা 2 প্লাস 2/3 পাই, তাহলে ওটাকে আমরা শর্টকাটে এই যে লিখতে পারি। কি পারি কিনা লিখতে? পারি তো? হয়তো এগুলো নিয়ে আর সমস্যা হওয়ার কথা না, যে না এটা মানে যা, ওটা মানেও তাই। সমস্যা হওয়ার কথা না, কিন্তু কথা আছে কিছু না। তাহলে আমরা ফের প্রারম্ভিক অবস্থায় চলে যাই, মানে প্রারম্ভিক অবস্থার মিনিংস, ওই ভগ্নাংশের প্রারম্ভিকের মিনিংস, অবস্থায় ভগ্নাংশকে 3 রকম পেয়ে গেলাম জেনারেল অবস্থায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। এবারে যদি ভালো রকম বুঝি যে প্রকৃত যে ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বাদে দিয়ে আপাতত অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেরকম বললেন, আপনি বললেন যে হরটা বড় হবে, লবটা ছোট হবে, হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? লবটা বড় হবে, হরটা ছোট হবে, অপ্রকৃত ভগ্নাংশ। এর মানে কিছু বুঝতে পারছেন যে না, আমরা প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি যখন হরটা খালি লবের জায়গায় চলে যাবে, লবটা হরের জায়গায় চলে যাবে। এর মানে এর যখন উল্টাটা করব, কিটা করব? উল্টাটা। এটা কি আমরা ইংলিশে বলি রেসিপ্রোকাল, আর বাংলাতে বলি অনন্য। কি বলি? অনন্য। অনন্য। হয়তো বুঝে গেছি। দেখেন দেখেন তাহলে বুঝি 3/5, এটার তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা করতে চাই, তাহলে 5/3 হয়ে যাবে। হয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে। আর তার সঙ্গে দেখেন তো, এটা উল্টে গেছে, উল্টে যাওয়া কি অনন্য বলি। তাহলে তাহলে এটাকে আমরা আরেকটা ভাষায় বুঝি, অনন্যক। যেরকম ধরে নিন এক্স নামক একটা প্রকৃত ভগ্নাংশ ছিল, তাহলে এর যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে চাই, 1/x। দেখেন উল্টায় দেন, তাহলে যে কোনো প্রকৃত ভগ্নাংশের যদি অনন্যক করি, তাহলে কি পাই যাব? অপ্রকৃত ভগ্নাংশ। কি পারছি বুঝতে? হয়তো পেরে যাচ্ছি কিনা বুঝতে? হ্যাঁ, পারছি। স্যার তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ 3 রকমেরই ভগ্নাংশ, কিন্তু আমরা তো আবার স্যার শুনছিলাম দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, আমার ওটাই প্ল্যানিং আছে, ওটাই করাবো। দেখি তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সম্পর্কে কিন্তু খুব সহজে বা খুব সুন্দরভাবে বুঝে গেলাম, তাই কিনা?
বুঝে গেছি। এবারে আমরা পড়ছি যেটা সম্পর্কে, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ করার আগে আমাদেরকে একটু যদি আগের দিকে ওই সামনের কথাগুলো যদি মনে রাখি, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে কয়েকটা সংখ্যা ছিল, এগুলো দিয়ে কিন্তু পৃথিবীতে সকল সংখ্যাগুলো তৈরি করা গেছিল। এগুলোকেই আমরা অঙ্ক বলেছিলাম, তাই কি না? অঙ্ক বা কি বলছিলাম, ডিজিট। কটা অঙ্ক পেয়েছিলাম? 10টা। সেজন্য এর অঙ্কর পদ্ধতি, এর ব্যবহার করার পদ্ধতিটাকে কি বলছিলাম? ডেসিমাল পদ্ধতি। ডেসিমাল পদ্ধতি, যেটা কি দশমিক পদ্ধতি বলা হতো। আজকে আমরা বুঝবো যে দশমিকের ব্যবহার কেন করা হয় অঙ্কতে, মানে দশমিক কাকে বোঝায়, এটা জিনিসকে বুঝবো। দেখি তাহলে যে কোনো জিনিসকে নিয়ে বুঝি। যেরকম ধরে নিন 3/4 নামক একটা ভগ্নাংশ ছিল, বা 3কে 4 দিয়ে ভাগ করতে বলছে। এটা মিনিংসটা কি বোঝায়, এটার মানেটা বোঝার চেষ্টা করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন। যদি এটার অর্থটা বুঝে নি কিনা, দেখবেন আপনি ভাগের অর্থটা বুঝে নেবেন। আসলে ভাগটা কি, কেনই বা ভাগ করি। আচ্ছা, আমি 3/4 না এসে একটু আমরা ছোট সংখ্যাটা নিই। হ্যাঁ, দেখেন কিরকম। হ্যাঁ, আমি 1কে 4 দিয়ে ভাগ করছি। রিয়ালিতে 1কে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগ করতাম কিরকম, 0 নিয়ে 0 নিয়ে নিতাম, 4 2 8, বাঁচে 2, দশমিকের বদলে 0, 4 5 20, ব্যাস হয়ে গেল স্যার 1/4 মানে 0.25, ব্যাস কাজ কমপ্লিট। কিন্তু এটা মানে কি, মানে ভাগটা করলে দশমিকের বদলে 10 পাবো বা 0 পাবো, এইটা জিনিস মানে কি বোঝায়? কিছু বুঝতে পারলাম কি? কিছুই বুঝতে পারি নাই কিন্তু। তো এটার সম্পর্কে আমি গভীরভাবে বুঝতে যাচ্ছি, গভীরভাবে, এরকম না, গভীরভাবে দেখি, তাহলে গভীরভাবে বুঝি। আচ্ছা দেখি, গভীরভাবে বুঝি। ধরে নিলাম যে 4 জন ব্যক্তি আছে। 4 জন ব্যক্তিকে কিরকম আঁকানো যায়? আপনাদের মতোই আঁকাই দিব নাকি? 4 জন ব্যক্তি আছে, লজেন্স ভাবে নিয়েন না আবার, এগুলো ব্যক্তি। হ্যাঁ, 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন ব্যক্তি আছে। বুঝি কিন্তু 1/4। তাহলে আমরা আমাদের ভাগের ক্ষেত্রে আমরা ডেসিমাল পদ্ধতি, অর্থাৎ 10 টুকরা করি, অর্থাৎ 4 জনকে ভাগ করব কটা জিনিস? একটা জিনিস। তাহলে একটা জিনিস মানে এই যে নিয়ে নিলাম একটা জিনিস, এই যে একটা জিনিস হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 মানে একটু ঘরটাকে ছোট করে দিই, এই যে 10 ঘর। তাহলে কজন ব্যক্তি ছিল? 4 জন। আমি ওই জিনিসটাকে, একটা জিনিসকে কটা টুকরা করছি? 10টা টুকরা। তাহলে 10টা টুকরা যদি করি, তাহলে প্রত্যেকজনকে যদি সমান ভাগে বিতরণ করতে চাই, তাহলে কটা করে পারবো? দেখেন তো, প্রত্যেকজনকে 2টা করে পারবো, তাই কিনা? প্রত্যেকজনকে আমরা 2টা করে দিয়ে দিলাম, প্রত্যেকজনকে দিচ্ছি। কিন্তু একটু বুঝেন বিষয়টা। যদি এটা বুঝে নিতে পারেন, তাহলে ভাগ বুঝে নিতে পারবেন কিন্তু। হ্যাঁ, তাহলে প্রত্যেকজনকে যদি দিই, তাহলে সবাইকে কটা করে দিতে পারছি? 2টা করে। তাহলে 2 2 এ 4, 4 আর 2 এ 6, 6 আর 2 এ 8। এর মানে এখান থেকে কটা অংশ দিয়ে দিতে পারছি? 8টা অংশ। তাহলে পর থেকে কটা অংশ দেখেন তো, এখনো কিন্তু 2টা অংশ পরেই থাকে। এর মানে প্রত্যেকজনকে 2টা অংশ যে দিয়েছিলাম, এটা কার মধ্যে? 10 টুকরার মধ্যে। 10 টুকরার মধ্যে কত টুকরা প্রত্যেকজনকে দিয়েছিলাম? 2 টুকরা করে। এবারে বাকি যে 2 টুকরা করে থাকলো, এটা কাকে দিব? এই দুজনকে দিয়ে পাঠিয়ে দিব না? সমান ভাগ মানে কি? সমানভাবে বিতরণ করে দেওয়া। তাহলে এই যে 2টা টুকরো পড়ে থাকলো, আমি এই 2টা টুকরোকে হালাই দিই, এরকম করে দিই। তাহলে এই 2টা টুকরোকে কিভাবে বিভক্ত করব? তখন তো একটু ভাবেন তো, যে এই যে 10টা টুকরা করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তাহলে এখন তো এগুলো টুকরা বিভক্ত করা যায় না। তাহলে আবার এগুলো কি করব? ছোট ছোট একটা টুকরাকে, প্রত্যেক 10 টুকরার মধ্যে এক টুকরাকে আবার টুকরা করি,
10টা টুকরায় বিভক্ত করি, প্রত্যেকটা টুকরাকে কটা টুকরায় বিভক্ত করি? 10টা টুকরায়। তাহলে 10টা টুকরা আগে হয়েছিল, এখন প্রত্যেকটা টুকরাকে ফের 10টা টুকরা করছি, তাহলে কটা টুকরা হয়ে যাচ্ছে? 100টা টুকরা। এই 100টা টুকরা যদি করি তাহলে এখানেও দেখেন তো, এখানে এখানকার আবার এই যে ছোট্ট দুটো টুকরা ছিল, এই দুটো টুকরার মধ্যেও কটা ভাগে বিভক্ত হয়ে যাবে? দেখেন তো কটা ভাগে বিভক্ত হয়ে যাবে? টোটাল 20টা ভাগ হয়ে যাবে। কিন্তু কত টুকরার মধ্যে? নিজেই ভাবেন। তারপর নেক্সটটা এই 100 টুকরা করছি, কিন্তু কারণ কি টুকরার ভেতরে টুকরা করছি, তারপরে তো ওটা ভাগ করে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখন দেখেন তো চারজনকে, এখন দেখেন তো উপরের দিকে 10টা হয়ে গেছে, নিচের দিকে 10টা হয়ে গেছে। তাহলে কটা হবে? তাহলে উপরে 5, প্রত্যেকজনকে যদি আমরা কটা করে দিই, এখন 5টা টুকরা করে দিই, মানে 100টা টুকরার মধ্যে ওই যে 100 নম্বর টুকরাটা করলাম, ছোট ছোট টুকরোগুলো করলাম, ওর মধ্যে যদি আমরা 5টা করে টুকরো সবাইকে দিই, 5টা করে, 1 2 3 4 5, সবাইকে 5টা করে দিই, দেখেন তো সবাই পেয়ে যায় কিনা বলেন তো? সবাই পেয়ে যায় কিনা তাই বলেন? সবাই পেয়ে যায় কিনা? সবাই সমতুল্যভাবে পেয়ে গেছে। অর্থাৎ তাহলে প্রথম দেওয়া হয়েছিল 10টা টুকরার মধ্যে 2টা টুকরা, তারপরে যে 2 টুকরা পড়ে থাকলো ওইগুলোকে আবার ছোট ছোট টুকরায় বিভক্ত করলাম, 10-এর ভেতরে 10 টুকরা মানে কি 10 10 100 টুকরা করলাম। এবারে বাকি যে 2টা টুকরা পড়ে থাকবে, তাহলে 20টা টুকরা পড়ে থাকবে। ওই 20টা টুকরাকে প্রত্যেকজনকে যদি 5টা করে টুকরা দিয়ে দিই, তাহলে হয়ে যায় কাজ। আসল মিনিং ছিল এইটা ভাগের। তাহলে মিশাই দিই টুকুনি, আমরা হয়তো বুঝে গেছি। তাহলে পেলাম জিনিসটা কি, যে 10 টুকরার মধ্যে 2 টুকরা, 100 টুকরার মধ্যে 5 টুকরাকে সবাইকে দেওয়া হয়েছে। এর মানে যদি দেখি, তাহলে 10 নিচে পড়ে, তাহলে উপরে 20 + 5, এর মানে 25/100, মানে 0.25। আসল লজিক হচ্ছে এটা। তাহলে আমরা দশমিক নেওয়ার মিনিংস কি বুঝলাম? যে না, দশমিক নেওয়ার মানেই হচ্ছে যে যে কোনো সংখ্যাকে দশকে পরিণত করে নেওয়া। যে কোনো সংখ্যাকে কোন সংখ্যায় পরিণত করে নেওয়া? দশকে পরিণত করে নেওয়া। সেই জন্যই আমরা ডেসিমেল অর্থাৎ 10 ব্যবহার করি। তাহলে এর মানে যা, 10 মানেও কিন্তু তাই। যখন কোনো সংখ্যার জায়গায় 0.5 লিখি, তাহলে এই যে দশমিকটা নিয়েছি, ওখানে মানে কি বোঝাচ্ছে? 10কে বোঝাচ্ছে, 10-এর বিনিময় করা হয়েছে। পারলাম বুঝতে? তাহলে ভাগ মানে হয়তো বুঝে গেলাম, হয়তো ভাগ মানে বুঝে গেছি। তাহলে রিয়ালিতে ধরে নিন এরকম একটা সংখ্যা আছে 5.76। তাহলে যেরকম ধরে নিন 785.75 আছে সংখ্যাটা, এটা হচ্ছে এককের ঘর, এর মানে 1 দিয়ে গুণ আছে, দশকের ঘর 10 দিয়ে গুণ আছে, শতকের ঘর 100 দিয়ে গুণ আছে। এর মানে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দশমিকের পর যে আছে, এটা টুকরার পরে নেওয়া হয়েছে। যেরকম ধরে নিন এই যে টুকরাটা আছে, 10 টুকরার মধ্যে 7 টুকরা, এই যে অংশটা আছে কত টুকরার মধ্যে কত টুকরা? 100 টুকরার মধ্যে 5 টুকরা। সেই জন্য এইরকম বিষয়টা আছে। সেজন্য আমরা যখন দশমিক তুললে নিচে 1 2টা 0, কারণ 100 ঘর পর্যন্ত গেছে। টুকরাটা কত টুকরো পর্যন্ত করা হয়েছে? 100 টুকরো পর্যন্ত করা হয়েছে। পারলাম বুঝতে? হয়তো আমাদের বোঝার কথা। তাহলে আমাদের যে অঙ্কের সিস্টেমটা আছে, এটা হচ্ছে কি 10 টুকরাকে ভেবে নিয়ে, মানে যে কোনো জিনিসকে 10 টুকরো করব। যদি এরকম কোনো হতো যে আমরা 20 টুকরা করতাম, যে কোনো জিনিসকে 20 টুকরা নিয়ে ভাবতাম, তখন সংখ্যার প্রণালীটা আলাদা প্রকৃতির হতো। তাহলে আমাদের সারা পৃথিবীতে যে অঙ্কর হিসাবটা, গণিতের যে হিসাবটা করা হয় কত টুকরার মাধ্যমে? 10 টুকরার মাধ্যমে। ওকে, তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে কোনো সময় যে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে তাদের ভাগ যাবেই, 100% যাবে, বলেন তো আপনারাই, কোন কোন সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি, ভাগ করলে ওর ভাগটা 100% যাবেই। বিভক্ত তো শিখলাম। আপনি ধরে নিন 5/4 বিভক্ত করছেন, পারবেন তো? এখন ধরে নিন 4 জন ব্যক্তি ছিল, 4 জন ব্যক্তি, প্রত্যেকজনকে একটা করে প্রথম টুকরা দিয়ে দিবেন, গোটা গোটা। তারপরে পড়ে থাকবে 1 টুকরা, তারপর পড়ে থাকবে কত টুকরা? যেরকম দেখেন
এক টুকরা পড়ে থাকবে, দশমিকের বদলে শূন্য নেওয়া মানে কি, আপনি ওই যে লাস্টের টুকরাটা আছে ওটাকে কত টুকরায় পরিণত করলেন, 10 টুকরা। এবার 10 টুকরায় পরিণত করার পর প্রত্যেকজনকে কত টুকরা দিতে পারি, সমান সমান ভাগে দুটা টুকরো করে, তাই কি না? সমান সমান ভাগে কত টুকরা দিতে পারি, দুটো টুকরা। তারপরে যে দুটা টুকরা পড়ে থাকবে, এই যে দুটা টুকরো, এই দুটো টুকরোকে আবার আমরা বিভক্ত করবো 100 টুকরোয়। 100 টুকরোয় বিভক্ত করার পর প্রত্যেকজনকে 5 টুকরা দিতে পারি। অর্থাৎ তাহলে বুঝায় 1.25, তাই কি না? দেখেন 4 2 8, 2 2 2 এর পরে দশমিকের বদলে শূন্য, 4 5 20। অর্থাৎ তাহলে 5কে যদি ভাগ করি এটা আসে। বুঝে গেলাম? এটা হয়তো বুঝে গেছি। তাহলে কত দিয়ে, কারণটা হচ্ছে যে কোনো জিনিসকে যেহেতু 10 টুকরার মাধ্যমে বিভক্ত করছি, সুতরাং তাহলে আমাদেরকে জানতে হবে 10-এর উৎপাদকগুলো কি কি। 10-এর উৎপাদক 2 আর একটা হচ্ছে 5। তাহলে কোন সংখ্যার হরে যদি 2 বা 5-এর গুণিতক থাকে, কোনগুলো, যেরকম 2 ধরে নিন, 2 এর পর ধরে নিন 4 আছে, ধরে নিন 8 আছে, ধরে নিন 16 আছে, এইরকম ধরে নিন 32 আছে, এটার ক্ষেত্রে যেরকম ধরে নিন 25 আছে, ধরে নিন যেরকম 125 আছে, যেরকম ধরে নিন 625 আছে। এই যে সংখ্যাগুলো দিয়ে যদি কোনো ভগ্নাংশ হরে যদি কোনো ভগ্নাংশের থাকে, তাহলে অবশ্যই গ্যারেন্টি সহকারে সে ভাগ বড় হোক বা ছোট হোক, কিন্তু ভাগ শেষ পাবই। পারছি বুঝতে বিষয়টা? কারণ যেহেতু 10 টুকরায় বিভক্ত করছি। দেখেন তাহলে আপনি যেটা ভাগ এখন করলেন কিনা, ওটা ভাগ রিয়েলিতে করারও প্রয়োজন ছিল না। দেখবেন আমরা বুঝতে পারলাম তো বিষয়টাকে, পেরে গেছি হয়তো। আমি নেক্সট এর আলোচনায় যাচ্ছি। ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হবে, আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন কিনা হয়তো অনেকগুলো জিনিস আপনার ব্রেইনে হয়তো কি বলবো সেভ হবে। তো দেখেন, যেরকম ধরুন 1/4 ছিল, সংখ্যাটা ছিল তো, আমরা ভাগ করে পেলাম কিছু একটা, আমি ভুলে গেছি হয়তো, আপনারাও ভুলে যান। যেরকম 1 আছে, তাহলে উপরেরটা 4 মানে কি, নিচেরটা 4 মানে কি, 2 গুণ 2, 2 গুণ 2। তাহলে একটা কাজ করা যাক, এই 2টাকে আমি 10-এ পরিণত করব। 10-এ পরিণত করলে একটা কি নিব, 5। ফের এই 2টাকে 10-এ পরিণত করব, ফের একটা কি নিব, 5। তাহলে দেখেন তো এই দুটা 5 আমরা এক্সট্রা নিয়েছি না, উপরে দিয়ে মিটাই দিই। তাহলে 5 5 কত হয়ে গেছে, 25। আর নিচে কত হয়ে গেছে, 5 2 10 গুণ ফের 5 2 10, এর মানে 25/100, মানে কি 0.25। দেখলেন তো, 2 এর গুণিতক 4, আর 4 দিয়ে আমরা যদি 1কে ভাগ করি, ভাগ চলে যাচ্ছে কিনা। যখন কোনো ভগ্নাংশের ভাগ চলে যাবে আর পরে আমরা দেখতে পাচ্ছি যে ওটা দশমিকে রূপান্তরিত হয়ে গেছে, এই রকমের ভগ্নাংশকে বলা হয় দশমিক ভগ্নাংশ। পারলাম বুঝতে? কোন ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। আপনারাও কিন্তু বারবার রিপিট করতে থাকতে হবে আপনাদেরকেও। আর হয়তো ভিডিওটা লেন্দি হবে, আমি বারবার বলছি হয়তো ভিডিওটা লেন্দি হবে, কিন্তু একবার যদি দেখেন কিনা আপনার সংখ্যা নিয়ে খেলা হয়তো স্টার্ট হয়ে যাবে মাথায়। তাহলে আপনারা যদি বলেন কোনো সময় যে স্যার আমি যদি কোনো সংখ্যাকে আমি যদি 125 দিয়ে ভাগ করি, যেরকম ধরুন আমি 3কে ভাগ করব 125 দিয়ে, এটা ভাগ না করেও কি করতে পারবো? হ্যাঁ পারবো, দেখবি, দেখবেন, দেখলে হয়তো জিনিসটা এরকম হবে, 5 5 5, 3টা 5-এর গুণিত 125, তাই কিনা? তাহলে আমি এই 5টাকে 10-এ পরিণত করবো, কত নিব, 2। এই 5টাকে 10-এ পরিণত করবো, কত নিব, 2। এই 5টাকে 10-এ পরিণত করবো, কত নিব, 2। তাহলে কত হচ্ছে দেখেন তো, যেহেতু এই 3টা 2 এক্সট্রা নিয়েছি, ফ্রিতে নিয়েছি, মিটাই দিই। তাহলে নিচে দেখেন 5 2 10, ফের 5 2 10, 5 2 10, মানে একের পর কটা শূন্য, 3টা শূন্য, 2 2 4, 4 2 8, 8 3 24। এর মানে যদি করি তাহলে 0.024। দশমিকের খেলা তো আমরা জানি, ঠিক না? যেহেতু 3টা শূন্য আছে, 3 ঘর সামনে দশমিক বসবে, এটাই করবেন আপনি ভাগ, এটাই আসবে। ক্লিয়ার হিসাবটা? তাহলে দেখেন তো, এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটা কিন্তু, এই সংখ্যাটার কিন্তু আগের রূপ ছিল এটা, বা কোনো সময় যদি ভাঙা এই সংখ্যাটাকে এটা পাবো, এর মানে এটাকেও ভগ্নাংশ বলতে পারি কিনা। তো এই রকমের ভগ্নাংশগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। কি বলা হয়? দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে দশমিক ভগ্নাংশ শিখে গেলাম। দশমিক ভগ্নাংশ, তাহলে 0.25 একটা কি দশমিক ভগ্নাংশ।
ওকে, পারলাম বুঝতে? তাহলে এটাকে যদি উঠাই তাহলে এরকম বিষয়টা দাঁড়াবে 25/100। 25/100 মানে 1/4। দেখেন তো এর ভিতরে কিন্তু ভগ্নাংশ লুকায় ছিল। এই দশমিক ভগ্নাংশকে দুরকম ভাবে বিভক্ত করা গেছে। একটা হচ্ছে কি সসীম ভগ্নাংশ। সসীম ভগ্নাংশ মানে কি, যেসব ভগ্নাংশের ভাগ পেয়ে যাব, ভাগফল পেয়ে যাব, যেরকম 0.25 যে পেলাম অর্থাৎ 1/4, এটা একটা কি সসীম ভগ্নাংশ কিনা, ভাগটা মিলে গেছে, মিলে গেছে কিনা? তাহলে যেহেতু মিলে গেছে এটাকে কি বলবো, সসীম ভগ্নাংশ। আরেকটা হয় কোন ভগ্নাংশ, অসীম কিন্তু আবৃত ভগ্নাংশ। অসীম কিন্তু কি আবৃত ভগ্নাংশ। একটু কথাগুলোকে বুঝতে লাগবে, ধৈর্যের সহকারে দেখলে মনে রাখবে। ধৈর্যের বাদ যে যত বেশি রাখতে পারে কিনা সাকসেসফুল কিন্তু ওরাই হয়। সুতরাং ধৈর্য ধরে রাখতেই হবে, কিছু করার নেই। তাহলে সসীম ভগ্নাংশ মানে যেসব ভগ্নাংশ মিলে যাবে। কখন ভগ্নাংশ মিলে যেতে পারে আপনারাই বুঝে নিলেন, যখন হরে 2 আর 5 থাকবে তখনই ভগ্নাংশ মিলে যাবে। ওই সব ভগ্নাংশগুলোকে সসীম ভগ্নাংশ বলবো। আর অসীম ভগ্নাংশ কোনগুলোকে বলবো, যদি কোনো ভগ্নাংশের হরে, দেখি যদি কোনো ভগ্নাংশের হরে 9 থাকে তাহলে ওই রকমের ভগ্নাংশকে অসীম ভগ্নাংশ বলবো। অসীম কিন্তু আবৃত করবে, দেখবেন 9টা কিরকম আবৃত করে। দেখেন তো যেরকম হিসাব ধরে নিন 1/9, 0 দশমিক নিলে 0 আসে, 9 একে 9, বাঁচে 1, দশমিকের বদলে 0, 9 একে 9, বাঁচে 1, দশমিকের বদলে 0, 9 একে 9, এরকম দেখেন তো চলতেই আছে কিনা। আর রিয়ালিটিও এটাকে যখন খন্ড খন্ড আকারে বিভক্ত করবেন কিনা, ওই যেরকম আগে খন্ডগুলো করলাম দেখবেন, ধরে নিন একটা টোটাল অংশ ছিল 9/9টা লোককে দিব, তাহলে 9টা খন্ডে বিভক্ত, 10টা খন্ডে বিভক্ত করলাম, প্রত্যেকজনকে একটা করে খন্ড দিলাম, তাহলে একটা খন্ড পড়ে থাকে, ওটা খন্ডকে আবার যদি বিভক্ত করি তাহলে ফের একটা করে দিবে, ফের একটা অংশ করে থাকবে কিনা। দেখেন তো এরকম একটা করে পড়ি থাকবে। তাহলে যখন কোনো সংখ্যাকে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে বা 9 এর গুণিতক মানে যেরকম 3, এদের দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে সবসময় সংখ্যাটাকে অসীম পর্যন্ত নিয়ে যাবে। তাহলে এটাকে একটা শর্টকাটে প্রকাশ করা যায়। দেখেন 1/9 এটা মানে কি 0.111, মানে এটাকে, এটা কিন্তু চলতেই আছে। তাহলে 0 এটাকে লিখতে পারি 1-এর মাথায় পূর্ণ পৌনিক। তাহলে এই যে মাথায় যেটা পেলাম এটা কেন আসলো, এই 9টার কারণে। এটা কি আমরা কি বলে থাকি, পূর্ণ পৌনিক। পূর্ণ মানে কি বারবার, আর পৌনিক মানে আবৃত করা, মানে ঘোরানো, বারবার ঘোরানো বা আবৃত করা। ওকে, পারছি বুঝতে? তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে 1/9 একটা পূর্ণ পৌনিক সংখ্যা, 2/9 একটা পূর্ণ পৌনিক সংখ্যা, 3/9 একটা পূর্ণ পৌনিক সংখ্যা, 5/9 একটা পূর্ণ পৌনিক সংখ্যা, কেন বুঝতে পারছি তো? বারবার আবৃত করাবে। কি করাবে? বারবার আবৃত করাবে। তাহলে পূর্ণ পৌনিক সংখ্যা সম্পর্কে বুঝে নিলাম, বুঝে নিলাম কিনা? তাহলে আমরা বুঝি যে এই পূর্ণ পৌনিক থেকে কিভাবে আমরা ভগ্নাংশে আসব, এটার সিস্টেমটা। ওকে, মিশাই তাহলে এটুকুনি। তাহলে আমরা কিন্তু এটাকেও স্ক্রিনশট করে রাখবো কিন্তু, কারণ সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের লাগবে। ওকে, হ্যাঁ মিশাই দিই। মিশাই দিই। আর একটু ভিডিওটা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখেন। আর অঙ্কতে আপনাদের যোগ ভাগ বিয়োগ গুণ বলতে আর কোনোদিনও সমস্যা হবে না হয়তো এই ভিডিওটা দেখার পর। দেখি তাহলে পূর্ণপৌনিক জিনিসটা কিভাবে আসলো। তাহলে প্রথম আমরা বুঝার চেষ্টা করি যে ধরে নিন 0.111 এরকম করে অসীম বার আছে, চলতেই আছে। তাহলে এই যে সংখ্যাটা এটা কার মাধ্যমে, মানে কোন সংখ্যার দরুন এটা এসেছে। যদিও এটা আমরা শিখে গেছি যে না, একটু আগেই তো বললেন স্যার, এটা বলার আবার কি আছে, তবুও বুঝেন, সেটা বুঝেন। আমরা ধরে নিলাম যে এই যে এই সংখ্যাটা ছিল এটা ছিল এক্স, ধরে নিলাম কি এটা ছিল এক্স। তাহলে এক্স মানে আমরা বলতে পারি এরকম যে ধরে নিলাম 10 দিয়ে ইচ সাইডে গুণ করে দিলাম, তাহলে 10 দিয়ে এদিকে গুণ করা মানে কি দশমিকটা পিছন দিকে সরে যাওয়া, তাহলে 1.1 এরকম করে চলতেই আছে।
ওটাই তো। তাহলে এটা থেকে আমরা একটা কাজ করি, এখানে এক্সট্রা লিখি। এক্স মানে কি শিখলাম 1 1 1। ব্যাচে পড়ায় পড়ায় আমাদের এরকম অবস্থা হয়ে গেছে যে মাঝে মধ্যে রে ভাষাটা চলে আসে। তো যাই হোক, আপনারা ওটাকে ক্যান্সেল করবেন। দেখেন তো, এক 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 দশমিক কেটে যায় কিনা। যেরকম ধরুন আপনার কাছে 7.5 টাকা ছিল, আপনি 3.5 টাকা খেয়ে নিয়েছেন, তো ওই যে 50 পয়সা হিসাবটা ছিল ওটা কেটে দিই কিনা, তাহলে আপনার কাছে কত টাকা পড়ে থাকবে? 4 টাকা। তো সেম এরকম দেখেন তো দশমিকের পর সেম আছে কিনা, কেটে দিতে পারি কিনা। তাহলে 10টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে 9টা এক্স। 9টা এক্স মানে কত পড়ে থাকে? 1। তাহলে এক্স মানে কত হবে? 1/9। একটু আগে তো আমরা পেয়ে গেলাম এটা, বা একটু আগে করছিলাম না যে 1/9, কিন্তু আসল রিজন হচ্ছে এটা। তো আমরা এটাকে শর্টকাটে কিরকম বলবো? যেরকম ধরে নিন যে 0.1 আবৃত পূর্ণপৌনিক যেটাকে বলি, এটাকে শর্টকাটে কিরকম লিখি? সেজন্য আমরা সরাসরি লিখে দিই এরকম যে, না স্যার, মাথায় যদি পূর্ণপৌনিক থাকে তো নিচে 9 লিখবো, আর উপরে যেহেতু সংখ্যা আছে 1, তাহলে লিখে দিলাম 1। পারলাম বুঝতে? এবারে আরেকটু ডিপে যাই। ডিপে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ আমরা ভিডিওটিকে বুঝে নিব এবং প্রায় শেষের দিকে আছে ক্লাসটা। ধরে নিন এরকম একটা সংখ্যা ছিল 1.236 36 36 এরকম চলতি আছে। এবারে আমাদেরকে বলল এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে ভগ্নাংশটা কি হবে? বের করে যাক, তাহলে বের করি, দেখি। আমরা ধরে নিলাম এই সম্পূর্ণ সিরিজটা মানে এক্স, এই সম্পূর্ণ সংখ্যাটা যেটা চলতি আছে সম্পূর্ণটা মানে এক্স ধরলাম। ধরার পর যদি আমরা একটা কাজ করি, এদিকে আমরা একটা কাজ করি 1000 দিয়ে গুণ করে দিই। গুণ করলে এই যে দশমিকটা ছিল 3 ঘর পরে ওইদিকে চেপে যাবে কিনা, তাহলে 12 36 দশমিক 3636 এরকম চলতেই থাকবে। আর একবার যদি একটা কাজ করি 10 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 12.3636 এরকম চলতেই থাকবে। তাহলে আমরা যদি এই দুটোর মাইনাস করলে দেখেন তো 300 কেটে যায় কিনা। আর 1000 থেকে 10 মাইনাস করলে 990x ইজ ইকুয়াল টু 1236 থেকে যদি আমরা বাদ দিই কত বাদ দিব? 12 বাদ দিব, তাহলে 1224। তাহলে x মানে কত হয়? 1224/990। স্যার, এটা তো এরকম করলে হবে না, এরকম করলে তো আমাদের অনেকটা সময় খেয়ে নেবে, আমরা তাহলে জবই পাবো না। এটাকে শর্টকাটে প্রকাশ করা যায়। আমি বললাম যে রিয়েলিতে ব্যাখ্যাটাকে এরকম বললে কিনা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমি খুব সুন্দরভাবে বলছি, শর্টে বলছি এটাকে, দেখেন এটাকে শর্টে প্রকাশ করতে পারবো। যেরকম ধরে নিন কত ছিল সংখ্যাটা, মানে এই যে দশমিকের আবৃত দশমিক সংখ্যাটা ছিল 1.23636 এরকম চলতেই ছিল। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা 1.236 মাথায় পূর্ণপৌনিক, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? যোজনের মাথায়। দেখেন তো এটা পেলাম কিনা, এটা কি আমরা ওখানে আনতে হবে এই লজিকে আনি। তাহলে কটার মাথায় পূর্ণপৌনিক আছে? 2টার মাথায়। তাহলে কটা নয় লিখবো? 2টা নয়। আর দশমিকের পর এরকম কটা সংখ্যা আছে যার মাথায় পূর্ণপৌনিক নাই? একটা সংখ্যা, ওর বিনিময়ে একটা শূন্য দেখছেন সেম মিলছে কিনা। তারপরে কি এগুলো সবগুলোকে তুলে দিলে কত হয়? 1236। এখান থেকে আমরা 12 মাইনাস করে দিব, তাহলে 1236 থেকে 12 মাইনাস করলে 1224/990। দেখেন সেম চলে আসছে কিনা। আপনারা ভিডিওটা যদি এই জিনিসটা যদি বুঝতে না পারেন, আরেকবার স্ক্রল করে সামনের দিক থেকে দেখবেন, আরেকবার দেখলে ঠিক বুঝে যাবেন, ঠিক বুঝে যাবেন। ওকে, তাহলে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো তো, যে অসীম আবৃত দশমিক সংখ্যা কোনগুলোকে বলবো? বুঝা শিখে গেছি। এবারে আসবো আসল ঘটনায়। এই যে এতগুলো শিখলেন, এই শিখা মানে এগুলো সবগুলো কিন্তু হিসাবগুলো বাস্তবে ব্যবহার করি কিনা? সবগুলোই বাস্তবে ব্যবহার করি। যেহেতু সবগুলোই বাস্তবে ব্যবহার করি, সেই জন্য এত প্রকারে যতগুলো শিখলেন আপাতত, এখনো শেখা কিন্তু বাকি আছে। এই সমস্ত সংখ্যাগুলো ব্যবহারটা যেহেতু বাস্তবে করে থাকি, সেই জন্য এই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়।
রেলতে স্যার আরো তো ছিল, ওগুলো আবার কই বললেন? ওগুলো আছে, ওগুলো সম্পর্কেও ব্যাখ্যা করা হবে। দেখেন এবার বিষয়টাকে দেখেন। তাহলে আমরা যদি প্রাথমিক অবস্থা দেখি যে না, তাহলে সংখ্যা রিয়ালিতে দু রকমের, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, যেটাকে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলে থাকি। কাল্পনিক সংখ্যার রিয়েলিতে অনেক বিষয় আছে। কাল্পনিক সংখ্যাকে সাধারণত আয় দ্বারা প্রকাশ করে থাকে এবং এর মাধ্যমে কিন্তু অ্যালগোরিদমের প্রসেস আসছে। ওকে, তারপরে যেরকম ধরে নিন যে আমরা দেখে থাকি এখন যে এআই টেকনোলজি আছে, এআই টেকনোলজিতে এই কাল্পনিক সংখ্যাটি কাজে লাগে থাকে, কাল্পনিক বিষয়টি। তো সুতরাং যদি আপনারা এটার সম্পর্কে জানতে চান কিনা আমাদেরকে কমেন্ট সেকশনে বলবেন যে আমরাও কাল্পনিক সংখ্যার সম্পর্কে চাবিটি জানতে চাই, তখন বলে দিব। তাহলে বাস্তব সংখ্যাকে দেখেন তো আবার দুটা ভাগে বিভক্ত করা যায়। কিরকম স্যার? একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আমরা হয়তো শিখে গেছি প্রারম্ভিক অবস্থায়, আপনাদের জানতে না জানতেই বাস্তব সংখ্যার অর্ধেক পার্ট পড়া কমপ্লিট হয়ে গেছে। সরি একটু মিস্টেক হলো। রিয়ালিটি হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা আর একটা হয় অমূলদ সংখ্যা। শুনেন মূলদ সংখ্যা ভাবার কিছুই নাই, বুঝাই যাচ্ছে মূলদ সংখ্যা মানে কি। মূলদ সংখ্যা আমাদের করা কমপ্লিট হয়ে গেছে, খালি জাস্ট বই নাই যে মূলদ সংখ্যা কিরকম বিষয়টা। আচ্ছা, এই মূলদ সংখ্যাকে আবার আমরা মূলদ সংখ্যাকে বিভক্ত করছি কিরকম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। দেখেন তো এগুলো কি ক্রমিক পড়ানো হয়েছে? ক্রমিক পড়ানো হয়ে গেছে। এই পূর্ণ সংখ্যাকে আবার তিনটা ভাগে বিভক্ত করছিলাম, যেটা আমি বলে দিয়েছিলাম আগে থেকে। একটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে নিজে জিরো, কারণ জিরোর সামনে ধনাত্মকের দাম আছে না ঋণাত্মকের দাম আছে, আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার দেখেন আমরা বিভক্ত করছিলাম কটা ভাগে? দুটা ভাগে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর একটা নিজে এক মৌলিকও না যৌগিকও না, আরেকটা যৌগিক সংখ্যা। কি মনে পড়ছে তো? দেখেন আমরা কিন্তু সবগুলো ঘটনাকে সামনে থেকে কভার করে নিয়ে আসছি। এবারে যদি ভগ্নাংশকে দেখেন, ভগ্নাংশকে কিন্তু আমরা দুটা ভাগটা পেয়েছি। একটা হচ্ছে কি সামান্য ভগ্নাংশ, সামান্য মানে যেটা সিম্পলি, এটা ভগ্নাংশের কোনো দেখি বুঝিনি, সামান্য ভগ্নাংশ। আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আপনার দশমিক ভগ্নাংশ, দশমিকের ভিতর লুকিয়ে থাকা ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে আবার দুটি ভাগে বিভক্ত করা যায়, সসীম ভগ্নাংশ আর একটি হচ্ছে অসীম ভগ্নাংশ, অসীম আবৃত ভগ্নাংশ। তাহলে সসীম ভগ্নাংশ যদি হরে, অর্থাৎ ভগ্নাংশের নিচে যেটাকে হর বলে থাকি, হরে 2 বা 5 থাকে, ওই রকমের ভগ্নাংশগুলোকে অসীম ভগ্নাংশ বলা হয়, সসীম ভগ্নাংশ বলা হয়। তাই কারণ এদের ভাগটা শেষ হয়ে যাবেই। অসীম আবৃত ভগ্নাংশ কোনটাকে বলবো যে সংখ্যাগুলোর ভগ্নাংশটার ভাগ করলে ক্রমাগত একই রকম সংখ্যায় ধাবিত হবে, ওগুলোকে অসীম আবৃত সংখ্যা বলবো। এবং এই সংখ্যাগুলোর ক্ষেত্রেও আমরা বের করতে শিখে নিলাম, কিন্তু কি বের করতে শিখে নিলাম দেখেন, বের করতে শিখে নিলাম আমরা যে না কিভাবে অসীম আবৃত দশমিক সংখ্যা থেকে আমরা ভগ্নাংশকে পেতে পারি। নিয়মটা বুঝে গেছে তাই কিনা? যদি আপনাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আরো ইনফরমেটিভ ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন যে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশের আরেকটা ভিডিও দিবেন।
তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। এবারে আপনি তো আমাদেরকে পূর্ণ সংখ্যা বুঝাই দিলেন, ভগ্নাংশ বুঝাই দিলেন। ভগ্নাংশের সামান্য ভগ্নাংশকে তিনটা ভাগে বিভক্ত করা গেছিল, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ। এই জিনিসগুলোকে আপনি বুঝাই দিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে মূলদ সংখ্যা মানে কি সেটাই তো বুঝালেন না। মূলদ সংখ্যা মানে কি সেটাই তো বুঝালেন না। এবারে মূলদ সংখ্যা জিনিসটা কিছুই না, ইংলিশে বলা হয় থাকে রেশনাল নাম্বার। কি বলা হয়? রেশনাল নাম্বার। তো মূলদ সংখ্যা জিনিসটা কি? মূলদ সংখ্যা মানে কি, আমরা যদি জেনারেলি বইয়ের ভাষা দেখি, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং যেখানে কিউটা নট ইজ ইকুয়াল টু 0 হবে, ওইসব সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ তাহলে মূলদ সংখ্যার ভিতরে আপনি কি করছেন, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটাকেই রাখছেন এবং সমস্ত প্রকারের জিনিসগুলোকে এখানে রাখছেন। ভালো কথা। কিন্তু আপনি আপনি বলেন তো, পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা বলতে পারি না, কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। কেন? পারবো তো, আপনারাই দেখেন, পারবো তো। যেরকম ধরে নিন, আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম 9, না একটা পূর্ণ সংখ্যা, কারণ +9 এর কথা বলছি। আচ্ছা, 9কে কি 1 দিয়ে ভাগ দেওয়া যায়? যাবে তো, 9 একে তো 9 হয়, তাই কি না? তাহলে দেখেন তো, পি বাই কিউ আকারে কি প্রকাশ করা গেছে? গেছে। এবং এখানে কি কিউটা নট 0 আছে কি? 0 সমান আছে কি? না, 0 সমান না। অর্থাৎ তাহলে 9 একটা মূলদ সংখ্যা। অর্থাৎ তাহলে যেই সংখ্যার কোত্থেকে আসছে ওর মূলটা খুঁজে পেয়ে নিব, ওই সংখ্যাগুলোকেই মূলদ সংখ্যা বলবো। যে সংখ্যার, যে কোনো সংখ্যার যদি মূলটা খুঁজে পেয়ে নি, ওটাকে কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে মূলদ সংখ্যা আমাদের সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, অর্থাৎ মূলটা খুঁজে পেতে পারি। ভগ্নাংশের ক্ষেত্রেও দেখেন তো, আমরা তো প্রথমেই জানি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। দেখেন তো, আমরা কি 3/4 তো এমনিতেই পি বাই কিউ আকারে প্রকাশ আছে। অর্থাৎ তাহলে এও কি মূলদ সংখ্যা, মূল খুঁজে পেয়ে গেছি কিনা। আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 0.75, তাই কিনা? তাহলে এটাই ভগ্নাংশে পরিণত হয়েছে, দশমিক ভগ্নাংশে, সসীম দশমিক ভগ্নাংশে। অর্থাৎ তাহলে 3/4, অর্থাৎ 0.75কে যখন 3/4 নিয়ে আসবো, ওর মূল খুঁজে পেয়ে নিচ্ছি কিনা। তাহলে এই সংখ্যাটাও কি মূলদ সংখ্যা, এই সংখ্যাটাও মূলদ সংখ্যা। আমি বোঝার সুবিধার্থের জন্য আরো এইটুকুনি মিশাই দিচ্ছি, আরো এক্সট্রা দিচ্ছি। আপনারাই বলেন তো তাহলে যে না, 0 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? 0 যে সংখ্যাটা আছে, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? আপনারা বলবেন যে অমূলদ সংখ্যা স্যার, কিন্তু রিয়ালিটি না, 0 মূলদ সংখ্যা। কি রকম? দেখেন, 0কে আমরা 1 দিয়ে যদি ভাগ করি, 0ই হবে কিনা। আর আমাদের ডেফিনেশন কি ছিল মূলদ সংখ্যার? যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং কিউটা নট ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা দেখেন তো, কিউ নিচে আছে কিনা, হরে আছে কিনা। এখানে কিউটা মানে কত আছে? 1 কিনা। তাহলে 1 কি 0 সমান না? তাহলে আমরা বলতে পারি কিনা যে না, 0/1টা একটা মূলদ সংখ্যা। অর্থাৎ তাহলে 0 একটা মূলদ সংখ্যা। পারলাম বুঝতে? এবারে আপনারা বলবেন যে না, 0.1টা 0.1 যদি বারবার চলতেই থাকে, তাহলে এই সংখ্যাটা মূলদ সংখ্যা না। কেন? আমরা আগেই তো বের করে নিয়েছি যে না, এটা কোত্থেকে আসছে, এটা জিনিসটা কোত্থেকে আসছে, বের করার নিয়মটা শিখলাম কিনা 1/9 থেকে। দেখেন তো, এইটা জিনিসটাকে আমরা দেখেই এই মূলটা বের করে নিতে পারলাম কিনা, এই জিনিসটা দেখে বের করতে শেখালাম। কিন্তু যদি আপনাদের অসুবিধা হয় ওটা বুঝতে, কয়েকটা জিনিস বুঝতে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারেন যে আমি বুঝতে পারি না, আমি নেক্সট ভিডিওতে ভালো রকম বুঝাই দেবো। তাহলে বের করলাম কিনা? বের করলাম। তাহলে এটাও একটা কি মূলদ সংখ্যা। তাহলে সমস্ত প্রকারের অসীম, আবৃত দশমিক সংখ্যা, সসীম সংখ্যা, সামান্য ভগ্নাংশ, যতগুলোই পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আছে, সবগুলোই মূলদ সংখ্যা। সবগুলো সংখ্যা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ওর মূলটাতে যেতে পারি যে কোনো সংখ্যাকে ভাগ করলে, ভাগের মূলটাতে যেতে পারি কিনা। তাহলে সমস্ত সংখ্যাগুলোই মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার। স্যার তাহলে অমূলদ সংখ্যা কোনগুলোকে বলবো? অমূলদ সংখ্যা ওগুলো সংখ্যা কি বলবো যেগুলো সংখ্যা অসীম পর্যন্ত চলতে থাকবে এবং আবৃত হবে না। যেরকম দেখেন এখানে আবৃত হচ্ছিল কিনা, আবৃত হলে কোথায় চলে আসছিল? সসীমে। কিন্তু যেসব সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে কিন্তু আবর্তিত হবে না, মানে পর পর আসবে না। যেরকম ধরে নিন 1.01 001 0001 এরকম করে চলতি আছে এরকমের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দেখেন অসীম পর্যন্ত চলে গেছে। তার সঙ্গে দেখেন এখানে একটা শূন্য ছিল, এখানে দুটো শূন্য হয়ে গেছে। দেখেন তো বৃদ্ধি পেতে আছে, এর মানে কি আবৃত হচ্ছে সেম সংখ্যাগুলো?
না, শূন্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আবৃত হচ্ছে না। তাহলে এই রকমের সংখ্যাগুলোকে কি বলবো? অমূলদ সংখ্যা। এই তাহলে অমূলদ সংখ্যার বইয়ের ভাষায় ডেফিনেশন যদি বুঝি, এটাকে বলা হয় পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ মূল খুঁজে পাবো না, যে কোত্থেকে আসছে এই সংখ্যাটা, ওটাই খুঁজে পাবো না। ওই রকমের সংখ্যাকে কি বলবো? অমূলদ সংখ্যা, অর্থাৎ ইররেশনাল নাম্বার। তাহলে অমূলদ সংখ্যা মানে কি? অসীম পর্যন্ত চলতে থাকবে এবং অনাবৃত হবে, আবৃত হবে না। স্যার তাহলে √2, √3, √5 এগুলো কি অমূলদ সংখ্যা? হ্যাঁ, এগুলো অমূলদ সংখ্যা। আপনারা যদি নেক্সট ভিডিওতে বুঝতে চান যে না √2, √3, √5 কিভাবে অমূলদ সংখ্যা, এবং আরেকটা বিষয় যে না পায়ের মান 22/7, এটাও যদি আপনারা বুঝতে চান যে পায়ের মান 22/7 এটাও একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা তাহলে কেন অমূলদ সংখ্যা, এটা বোঝার জন্য যদি বুঝতে চান তাহলে আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট সেকশনে এসে বলতে পারেন যে না আমার নেক্সট ভিডিওর প্রয়োজন আছে, আমাকে অমূলদ সংখ্যা বুঝিয়ে দেন, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত আমার আজকের ভিডিওতে খুব একটা বিশাল সময় নিয়ে আমি এতদূর পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। কারণ কি, অঙ্কর দুনিয়াতে প্রবেশ করতে গেলে, অঙ্কর পৃথিবীতে প্রবেশ করতে গেলে আমাদের যেটা মাস্ট বি প্রয়োজন সেটা হচ্ছে কি, সংখ্যাকে মানে হাতের মুঠোয় নিয়ে আসা। আর আমরা হাতের মুঠোয় কিন্তু প্রায় নিয়ে চলে আসি সংখ্যাকে। এখন যে খেলবো, এই যে পরবর্তী ভিডিওগুলোতে খেলবো সেটা হচ্ছে সংখ্যাগুলোকেই নিয়ে খেলবো, ঠিক না? তাহলে সুতরাং আমাদের সংখ্যা নিয়ে খেলাটার মূল চাবি হচ্ছে এই জিনিসগুলোই। তাহলে এগুলোই বুঝতে লাগবে। ওকে, তাহলে অমূলদ সংখ্যা সম্পর্কে আমি ডিটেলসে বলতে গেলাম না। যদি প্রয়োজন হয়, মনে হয় যে আমাদের শিখতে হবে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে এসে বলবেন, বলার পর আমি চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে ভিডিওটি সমাপ্ত করছি। আর তার সঙ্গে একটি ছোট্ট কথা যেটা রইল, সেটা হচ্ছে যে আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট বা একটি শেয়ার আমাকে ইন্টারনালি অনেকটা বলপূর্বক মনে করবে, না বল সম্পন্ন মনে করবে, যে আমার এইটুকুনি যে তথ্যটা যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এটা আপনি অনেকজনকে শেয়ার করে বা অনেকজনকে বোঝানোর একটা জায়গা দিয়েছেন। তো আপনারা এটা করতে ভুলেন না কিন্তু। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার যে যেরকমই পারেন না কেন, সব রকমভাবেই করার চেষ্টা করবেন। জয় হিন্দ।